নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। শুরু করছি সরগরম প্লাস। দেবস্মিতার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। ভোটে ভরাডুবির পর প্রথম বাইরে বেরোতেই প্রবল জনরোষের মুখে আজ পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় উত্তেজনা তৈরি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম, জুতো, ইট ছোড়া হয়। এদিকে প্রবল জনরোষের মধ্যে থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে নিয়ে যায়। এর আগে আজ কালীঘাট রোডে তার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবির নোটিশ ধরালো সিআইডি। সেখানেও তৈরি হলো টানটান উত্তেজনা। এই আলোচনায় আপনাদের সামনে সেই ছবি রাখবো, জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আসবো। কিন্তু আমি আলোচনাটা শুরু করব সেই মুহূর্তের ছবি দেখিয়ে, যখন সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এক দলীয় কর্মীর বাইকে চেপে। তারপর কি হলো, কিভাবে জনরোষ তার উপরে আছড়ে পড়লো, দেখুন এই প্রতিবেদনে। ভোটে ভরাডুবির ২৬ দিন পর প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচিতে বেরিয়েই প্রবল জনরোষের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উঠল চোর চোর স্লোগান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে ছোড়া হলো ডিম, উড়ে এলো জুতো, হেলমেট পরেও রক্ষা পেলেন না। রীতিমতো ধস্তাধস্তির মধ্যে পড়লেন। টান পড়ল জামার কলারে, মাথায় পড়ল চাটি, ঘুষি, ছিঁড়ে দেওয়া হলো জামা, ছোড়া হলো কাদা। আমাদের ঘর ছাড়া করেছিস তুই, ওর সময় হয়ে গেছে। শনিবার এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আছড়ে পড়ল জনরোষ। কালীঘাট থেকে সোনারপুর যাওয়ার কামালগাজী মোড়ে প্রথমে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি ঘিরে চোর চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। এরপর রাজপুর সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামরাবাদ এলাকায় গাড়ি থেকে নেমে দলীয় এক কর্মীর বাইকে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। শুরু হয় টানা হ্যাচড়া। বাইক থেকে কার্যত পড়েও যান তিনি। এই বাইকেই চলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের এক কর্মীর সঙ্গে। ঠিক এখানেই কিন্তু যে আক্রান্তর বাড়িতে যাচ্ছিলেন, সেখানে কিন্তু রীতিমতো তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ সেই ডিমের টুকরো পড়ে রয়েছে। প্রবল রোষের মধ্যে পড়ে বাইক থেকে নেমে দলীয় কর্মীর বাড়ির দিকে হাঁটতে শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই তাকে ঘিরে ধরেন ক্ষুব্ধ এলাকাবাসী। রীতিমতো তাকে ধাক্কা মারা শুরু হয়। ধস্তাধস্তিতে ছিঁড়ে যায় জামা। কোনো রকমে কয়েকশো উত্তেজিত এলাকাবাসী প্রবল ক্ষোভের মধ্যে দিয়ে, কখনো ধস্তাধস্তি, টানা হেঁচড়ার সঙ্গে প্রবল চোর চোর স্লোগানের মধ্যে দিয়ে এগোতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया है। यह है इनका लोकतंत्र का नमूना। 1 महीना हुआ नहीं, अब देखिए पुलिस कहीं नहीं है। पुलिस को बार-बार बोलने के बावजूद भी যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। প্রবল জনরোষের মধ্যে প্রায় 1 কিলোমিটার রাস্তা দিয়ে হেঁটে নিহত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় প্রায় কয়েকশো ক্ষুব্ধ এলাকাবাসী বাড়ি ঘিরে ফেলে। এমনকি দরজা বন্ধ করে দেওয়া হলেও দরজায় পড়তে থাকে মুহুর্মুহু ধাক্কা। শেষমেশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এসে জনরোষের মধ্যে পড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করে সোনারপুর থানার পুলিশ। হিন্দোল দে, উজ্জ্বল মুখোপাধ্যায়, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। আর কলকাতায় ফিরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চলে যান অ্যাপোলো হাসপাতালে। আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ও পৌঁছে যান। হাসপাতাল সূত্রে এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন সেখানে। ঝিলম, একদমই এই মুহূর্তে অ্যাপোলো হাসপাতালে এমার্জেন্সিতে রয়েছে আমরা। কিছুক্ষণ আগেই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এবং তারপরে তিনি ঢোকার কিছুক্ষণ পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আসেন। এই মুহূর্তে তারা দুজনে নেই, তবে হাসপাতালে তারা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর এখান দিয়ে সামনে দিয়ে যে দেখতে পাচ্ছ এইখানে এমার্জেন্সি যে গেট আমার সহকর্মী প্রতীক দেখাচ্ছে, সেই এমার্জেন্সি যে গেট আছে সেই এমার্জেন্সির সেখান দিয়ে তাকে হুইল চেয়ারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং ভেতরে যাওয়ার পর চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন। যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, তার শারীরিক পরীক্ষার পর কোনো কিছু উদ্বেগজনক পাওয়া যায়নি। তার যে চোট লাগার কথা, যা চোটের কথা বলা হয়েছিল বা ডিম ছোড়া হয়েছিল
টানাহেচড়া করা হয়েছিল, সব কিছুর বিষয় রয়েছে। সব বিষয়গুলো চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন এবং পরীক্ষা করে তারা মনে করেন যে এই মুহূর্তে তাকে ভর্তি করার মতো সেরকম উদ্বেগজনক কোনো পরিস্থিতি নেই, কোনো তার শারীরিক কোনো ক্ষতি হয়নি। তারা সব কিছু যাচাই করে তাকে ট্রিটেড অ্যান্ড ডিসচার্জ সেই পরামর্শ দেন, তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই এরকমই পরামর্শ তারা দেন। তারপরে এখান থেকে আমরা দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং একই সঙ্গে আমরা দেখি যে সেই গাড়িতে তারা যাওয়ার সময় তাদের সঙ্গে একই সঙ্গে ডেরেক ও ব্রায়ান, আমরা দেখলাম যে মেয়র ফিরহাদ হাকিম তিনিও ছিলেন, তারা অবশ্য আগে গেলেন এবং তারা এখান থেকে বেরিয়ে গেলেন। হাসপাতাল সূত্রে যেটা জানা গেছে, আবার বলছি যে তার শারীরিক পরীক্ষার পর উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি, সব প্যারামিটার স্বাভাবিক ছিল এবং তার শরীরে কোনো চোট, বড়সড় চোট সেরকম কিছু নেই বা ছোটোখাটো চোট তেমন কিছু নেই যাতে তাকে হাসপাতালে ভর্তি রাখা বা চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো প্রয়োজন আছে। তারা সব কিছু ঠিকঠাক দেখেই তাকে ট্রিটেড অ্যান্ড ডিসচার্জ বলে জানান। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে ঝিলম। অর্থাৎ যেটা ঝিলম আমাদের জানাচ্ছে যে হাসপাতালের তরফে বলা হয়েছে চোট গুরুতর নয়, এমন নয় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, যার ফলে বা ডিসচার্জ করে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, তিনি কি বললেন একবার শুনবো। আমরা এখান থেকে শিফট করছি, এখানে কি করে পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, আমরা শিফট করছি। দাদা একটু ঠেলবেন না দাদা, জায়গা কর না ওদিকে যাবে কি করে। দেখুন, সোনারপুরে আজকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনরোষের মুখে পড়তে হয়েছে, তার জন্য পুরোপুরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা নিয়ে আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। সরাসরি এই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন যে কয়েকদিন হলো সবে আপনারা ক্ষমতায় এসেছেন, এই হচ্ছে গণতন্ত্রের নমুনা, পুরোটা বিজেপির অর্গানাইজ করা জনরোষ বলে অভিযোগ অভিষেকের। আমাদের মাননীয় রাজ্য সভাপতির কথার প্রেক্ষাপট নিয়েই বলি যে আমরা সংযত আছি বলে তৃণমূল এখনো অক্ষত আছে। আমরা মানুষকে হাত জোড় করে বলেছি যে আপনারা আইন হাতে তুলে নেবেন না, কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে মানুষের যে ক্রোধ এই দলটার বিরুদ্ধে তৈরি হয়েছে, একবার যদি মানুষ ক্ষেপে যায় তাহলে একটাও অক্ষত থাকবে না। ফলে আমরা হাত জোড় করেছি। শুভ্র, তোমাকে একটা কথা বলি, যেদিন রেজাল্ট বেরোলো 12টার পরে আমি একটা চ্যানেল থেকে ফিরছিলাম বেলা 3টে, 12টায় গিয়েছিলাম, 3টে থেকে ফিরছিলাম, রাস্তায় মানুষের আনন্দ, কান্না, রং খেলা দেখে আমার মনে হয়েছিল যে 47-এ মানুষ এইরকম আনন্দ পেয়েছিল। 47-এর অনেক পরে আমরা জন্ম, বাবা বা দাদুর মুখে শুনেছি যে এই রকম নাকি ঘটেছিল, মানুষ এত আনন্দ পেয়েছিল। বাংলায় সেদিন যেন মানুষ মুক্তির স্বাদ পেয়েছিল, কারণ যেদিন ভোট গোনা সেদিন বেলা রাত 4টে অবধি আমি ঘুমোতে পারিনি ফোনের চোটে। সব মানুষের ফোন যে দাদা বাঁচবো তো ওই তৃণমূলটা ফিরে এলে, দাদা আমার বাড়ির মেয়েদের কি করব, কোথায় লুকিয়ে রাখবো। কেউ বলেছে আমি মেয়েদের সরিয়ে দিয়েছি, কারণ এসে বলে গেছে তোর বাড়ির মেয়েগুলোকে নিয়ে যাবো, 4 দিন রেখে দেবো। এই ঘটনা ঘটিয়েছে এই তৃণমূল কংগ্রেস। আমার মনে আছে আমি নিজে প্রার্থী ছিলাম 2021 সালে, বেলা 12টার পরে শুরু হয়ে গেছিল মানুষের আর্তনাদ, দেশার মারছে, বাড়ি জ্বালাচ্ছে, ভাঙছে। পরের দিন রাত প্রায় 11:30টায় এক মহিলা দমদম স্টেশনে লুকিয়েছিল বাচ্চাকে নিয়ে, যে আমাকে বলেছে বাইরে বেরোলে তোকে রেপ করবো। ওই রাতে গিয়ে তাকে আমি উদ্ধার করেছিলাম। শুভ্র, আমার প্রত্যেকটা কথা মনে আছে। আজকে দিন নাটকটা না করলে হচ্ছিল না। উনি গেছিলেন যাকে দেখতে, সে পোস্টপল ভায়োলেন্সের শিকারই নয়, অন্য কি কারণে মারা গেছে, তার যদি পোস্টমর্টেম রিপোর্ট হয়, তার যদি এফআইআর হয়ে থাকে, শুনছি এফআইআরও হয়নি, সেগুলো দেখলে বোঝা যাবে। উনি এই নাটকটা না করলেই পারতেন, কারণ যাওয়ার পথে কামালগাজীতে মানুষের ক্রোধ তিনি টের পেয়ে গিয়েছিলেন। তারপর নেমে যখন মোটর সাইকেল চেপে যাচ্ছেন, বোঝা যাচ্ছে যে উনি ওখানে নাটকবাজি করতে গিয়েছিলেন। উনি জানেন মানুষ এদের দেখলে খেপে উঠছে, ওটাকে নিয়ে নাটক করা হবে, সেই নাটক করতে গিয়েছিলেন। কিন্তু আবার আমি বলছি যে মানুষ কিন্তু খেপে আছে। আমরা আমাদের দলের কর্মীদের সংযত করেছি, হাতে পায়ে ধরছি যে আপনারা আইন হাতে নেবেন না। তারপরেও সব মানুষকে সামলানো কি আমাদের দায়িত্ব? সম্ভব আমাদের পক্ষে? এরা যা করে রেখেছে মানুষের সঙ্গে 2021 সালে, 2021 ছেড়ে দাও, এবার নির্বাচনে প্রচার করতে গিয়ে এই লোকটি বলেনি, একে আমি বলেছিলাম এচড়ে পাকা নেতা।
এখন দেখছি কথাটা খুব চলছে, সবাই এচড়ে বাঁকা বলে। ইনি বলেছিলেন যে আমাকে জাহাঙ্গীর বলেছে যে ফলতায় একটা ইলেকট্রিক চুল্লি করে দিন, আমি করে দেবো, কারণ 4 তারিখের পর অনেকে হার্ট অ্যাটাকে মরলে সেখানে তাদের সৎকার হবে। আচ্ছা, এটা একটা নেতা, কি মনে হয় এই লোকটিকে সেই কথা অভিযোগে অ্যারেস্ট করা উচিত ছিল? এই লোকটি গিয়ে আরামবাগে বলে এসেছিল যে এবার ডিজে বাজবে এবং তারপর দিল্লির কোন বাপ থাকে তোকে দেখাবো, তোদের বাঁচায় দেখাবো। এই একটি লোক যে কনস্ট্যান্ট উস্কানি দিয়েছে, এই একটি লোক যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার ভোগ করেছে, এই একটি লোক যে কখনো শান্তি হয়ে কথা বলেনি, সব সময় হুমকির সুরে কথা বলে, এর জানা উচিত ছিল যে মানুষের কি আক্রোশ জমে আছে এই লোকগুলোর ওপরে, এর ওই তথাকথিত পিসি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপরে, এই দলের ওই ক্রিমিনাল নেতাদের ওপরে বোঝা উচিত ছিল। তারপরেও আমি আবার হাত জোড় করে মানুষকে বলবো, আইন নিজের হাতে নেবেন না। কেউ যদি অন্যায় করে আইন অনুযায়ী তার বিচার হবে, কারণ এরা আপনাদের উস্কাবে, কিন্তু আপনারা সেই উস্কানিতে পা দেবেন না। এরা চাইছে যেভাবে হোক নিজেদের প্রাসঙ্গিকতা ফিরে পেতে। এরা 4 নম্বর হয়েছে ফলতার নির্বাচনে এবং এটা প্রমাণিত হয়েছে। এই দলটা কিছুদিনের মধ্যে উঠে যাবে। একটা বড় অংশের এমএলএ দিল্লিতে গিয়ে কংগ্রেসের দরজায় ধাক্কা মারছে, কয়েকজন এমপি বলছে আমরা এই দলের সঙ্গে আর সম্পর্ক রাখবো না, এরা এই অন্যায় করেছে, কাউন্সিলররা পদত্যাগ করছে, বিভিন্ন পুরসভা ভেঙে যাচ্ছে। ফলে এই দলটা যে উঠে যাবে সেটা নতুন করে কিছু বলার নেই, এর জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই। সুতরাং এই যে বলে না মরাকে মেরে জেলে যাওয়া, দয়া করে এটা আর আমি এখান থেকে একটু অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, একদম মানে আপনাদের যেটা বক্তব্য যে এটা পুরোটাই এখানে বিজেপি জড়িয়ে আছে, বিজেপির করানো ঘটনা, কিন্তু বিমল শঙ্কর নন্দ অর্থাৎ বিজেপির যেটা অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যা যা মন্তব্য করেছেন প্রচারে বেরিয়েও আজকে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে নিজের জন্য। স্পষ্টভাবে এখানে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে কিছুমাত্র করা হয়নি। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষী হিসেবে 2জন কলকাতা পুলিশের অফিসার সম্ভবত থাকেন। তাদের আপনি ভিডিও দেখবেন, তারা নিজেরা বলছেন যে আমরা বারবার সোনারপুরের আইসিকে ফোন করছি, স্যার ফোর্স পাঠান। 2 ঘন্টা হয়ে গেল, একজন কোনো পুলিশ কর্মীকে তারা পাঠায়নি। গোটাটা বিজেপির তরফ থেকে সংগঠিত করা হয়েছে। এখানে কোনো রকম স্থানীয় মানুষ, সাধারণ মানুষের জনরোষ, ফালতু কথা। বিজেপি সংগঠিতভাবে এই কাজগুলি করছে। একদিকে শ্রমিকবাবু তিনি বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বলছেন এসব করবেন না, অন্যদিকে তাদের কর্মী বাহিনী কার্যত গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিভিন্ন জায়গায় তারা যে হিংসার কাজ ক্রমাগত করে চলেছেন, আজকে আমরা তার একটা চূড়ান্ত রূপ দেখতে পেলাম। একটা কথা এখানে বিজেপির মুখপাত্রকে বলি, আপনাদের সংযত থাকা বলে বারবার যে বলছেন, আপনাদের কিচ্ছু সংযত থাকতে হবে না। আপনারা হাত খুলে আপনাদের কাজ করুন, আপনারা দেখে নেবেন যে সত্যি জনসমর্থন আপনাদের দিকে আদৌ আছে না নেই। আমরা স্পষ্টভাবে বলছি, যত মারতে চান, আরও মারতে চান, যেভাবে মারতে চান আপনারা মারুন। একদম সরাসরি আহ্বান জানালাম, বিজেপির এই বাংলার মাটিতে, এই গোটা ভারতবর্ষ থেকে রাজনৈতিক ধ্বংসের শুরু এই বাংলার মাটি থেকে হবে। আপনারা যত মারতে চান মারুন। আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরেছেন, আগামীতে যাকে খুশি মারুন, আমাকেও পারলে মারুন, কিচ্ছু যায় আসে না। আপনাদের বিরুদ্ধে লড়াই আমরা করবই করব, কারণ ফ্যাসিস্টদের উৎখাত করবার যে দায়িত্ব এটা বাংলার মানুষ, বাংলার মাটি নিয়েছে, সেই দায়িত্ব আমরাই পালন করব। আপনাদের কিচ্ছু সংযম দেখাতে হবে না, হাত জোড় করে কোনো নাটকও করতে হবে না। আপনাদের যা সত্যিকারের রাজনৈতিক চরিত্র আপনারা দেখান, বাংলার মানুষ বুঝে নেবে। কারণ এই ভোট, যে আসন আপনারা পেয়েছেন, এটা কোনো পিপলস ম্যান্ডেট নয়। সম্পূর্ণরূপে গণনার দিন কারচুপি করে গায়ের জোরে আসন সংখ্যা আপনারা পেয়েছেন, সেটা আপনারা সবচেয়ে ভালো জানেন। জনসমর্থন কাকে বলে সেটা আপনারা হাত খুলে যা করতে চান করুন, তারপরে আপনারাই দেখতে পাবেন। আমরা আবারও বলছি, আইনের শাসন, শাসকের আইন ইত্যাদি নিয়ে কত কথা আমরা মিডিয়ার মুখে শুনতাম, স্বঘোষিত বিশেষজ্ঞদের মুখে শুনতাম, আজকে সবার মুখে কুলুক। আজকে তারা জনরোষ দেখাচ্ছেন। এর আগে যখন বিজেপি নেতারা বিক্ষোভের মুখে পড়তেন, কোনো শারীরিক নিগ্রহ আমরা কোনোদিন সমর্থন করিনি, তখন আপনারা বলতেন তৃণমূল দেখাচ্ছে। আর আজকে আপনারা জনরোষের তত্ত্ব খুঁজে পাচ্ছেন। আজকে কেন আপনাদের মনে হচ্ছে না যে এটা শাসকের আইন? কেন 2 ঘন্টা ধরে পুলিশ সেখানে যাবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা, ঠিক আছে, তিনি তো একজন সাংসদের কেন নিরাপত্তা থাকবে না? কেন এই রাজ্যে তিনি তার দলের নিহত কর্মীর বাড়িতে কেন যেতে পারবেন না? এই প্রশ্ন কিভাবে উঠতে পারে যে তিনি ওখানে কেন গেছেন?
তাহলে কি রাজ্যে কোথাও যাওয়া মানা? তাহলে পুলিশ সেটা বলে দিক যে এখানে এখানে পুলিশ যাবে, কেউ যেতে পারবেন না, আমরা নিরাপত্তা দেব না। এখানে সরাসরি তাকে হেনস্থা করা শুধু নয়, তাকে খুনের চক্রান্তও থাকতে পারে। তিনি একজন সাংসদ, এর বিরুদ্ধে আইনত যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব, এবং রাজনৈতিক লড়াই আমরা শেষ নিঃশ্বাস অবধি লড়বো। আমরা সেই লড়াই লড়বো। এক লাইন বলি, আমরা কোনো মুচলেকা দেওয়া কাপুরুষ না। আবারও বলছি, আমরা কোনো মুচলেকা দেওয়া কাপুরুষ নয়। এই লড়াই আমরা লড়বো। ক্রিমিনালরা মুচলেকা দেওয়া কাপুরুষ হয় কিনা আমি জানি না, কিন্তু ক্রিমিনালই হয়। আমি মানুষকে আবার হাত জোড় করে বলবো যে দয়া করে তৃণমূলের কোনো নেতাকে আর হিরো হতে দেবেন না। এমনকি স্টুডিওতে যিনি বললেন যে তাকে মারা হোক, তাকেও মারবেন না। এদের প্রত্যেককে দয়া করে ছেড়ে রাখুন, এরা কথা বলে যাক। এরা যত কথা বলবে তত বেশি এক্সপোজড হবে। এরা নাকি ফ্যাসিজমের বিরুদ্ধে লড়বে, তাহলে ফ্যাসিস্ট কাকে বলে সে নিয়ে একটা তর্ক বিতর্ক করতে হয় পুরনো নকশাল বা বর্তমান তৃণমূলের সঙ্গে। সেই তর্ক করতে আমি রাজি আছি স্টুডিওর এই চত্বরে বসে। কিন্তু আমার একটাই বক্তব্য, এই দক্ষিণ 24 পরগনা যেখানে মহিলাদের নিরাপত্তা ছিল না, এই দক্ষিণ 24 পরগনা যেখানে নাকি আমাদের কিচ্ছু নেই, আমাদের ইয়েতে বসার লোক নেই, বুথে বসার লোক নেই বলে এই তৃণমূলের কুচো নেতা থেকে বড় নেতা তারা কথা বলতেন। আমরা তো আবার বলছি যে সেখানে পাবলিকের এই ক্রোধ আমরা সামলাতে পারছি না, তাও চেষ্টা করছি, মানুষের হাতে পায়ে ধরছি যে আপনারা এটা করবেন না। কিন্তু আবার বলছি, এই তৃণমূল যা করে রেখেছে, যা সর্বনাশ এরা নিজেদের করে রেখেছে, আগামী দিনে এরকম বহু পরিস্থিতির ওদের মোকাবিলা করতে হবে, সামনে পড়তে হবে। আমি আশা করব এদের কারোর কোনো ক্ষতি হবে না। নাটক করতে গিয়ে আজকে যিনি গিয়েছিলেন তার কোনো শারীরিক ক্ষতি হয়নি। উনি হসপিটালে নাটক করতে গিয়েছিলেন, হসপিটাল কর্তৃপক্ষ বলেছে যে ট্রিটেড অ্যান্ড ডিসচার্জ, এবং তেনার পিসি যিনি জীবনে সত্যি কথা বলেন না, একটা প্যাথোলজিক্যাল লায়ার, তিনি বলেন এখান থেকে আমরা চলে যাচ্ছি। ওনাকে একটা অনুরোধ করব, দুবাইতে চলে যান, দুবাইতে চোখের চিকিৎসা হয়। আমি শুধু সেটা হচ্ছে জনরোষ বলতে যেটা বিমলদা বোঝাচ্ছেন, বা কোন রকম কেউ আক্রান্ত হচ্ছেন, সেই জায়গায় বিজেপিকে কেউ দায়িত্ব দেয়নি সামলানো। ওখানে পুলিশ থাকার কথা, পুলিশ কেন ছিল না? শাসক দল হিসেবে আমরা সামলাবো। 2 ঘন্টা শাসক দলের এটা দায়িত্বই নয়, এটা পুলিশের দায়িত্ব, এটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসন ছিল না কেন? একজন সাংসদ যাচ্ছেন, সাংসদ ছেড়ে দিন, সাধারণ মানুষও যদি কোথাও যান, তাকে এইভাবে আক্রমণ করা, সেটা রোকবার দায়িত্ব পুলিশের। 2 ঘন্টা ধরে পুলিশ সেখানে যায়নি, কেন যায়নি? সেখানে 2 ঘন্টা ধরে পুলিশ কেন যায়নি? তার নিরাপত্তার রক্ষী তাদের আত্মা শান্তি পায়নি। 59 জন বিজেপি কর্মী এক মাসে তৃণমূল মেরে দিয়েছিল। এক মাসে আপনার আগে সংখ্যাটা ঠিক করে ঠিক করার দরকার নেই। অতীতের পরিসংখ্যান নিয়ে এত আলোচনা হচ্ছে, আমি আরেকটু অতীতে গিয়ে রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। আমি বলছি 2011 সালে রাজাগোপাল বাবু 34 বছরের বাম শাসনের অবসান ঘটানোর পরেও এই ছবিটা দেখা যায়নি, যেটা 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটানোর পরে 2026-এ দেখা যাচ্ছে। কেন দেখতে হচ্ছে? যেটা 2011-এ দেখা যায়নি, সেটা 2026-এ আমাদের কেন দেখতে হচ্ছে? রাজাগোপাল ধর চক্রবর্তী। হ্যাঁ, দেখুন, মানে যে জিনিসটা দেখলাম, রেজাল্ট তো 1 মাসও হয়নি। গত মাসে এরকম সময় তৃণমূল আশা করেছিল হয়তো জিতবে। সব জিনিসের একটা কুলিং পিরিয়ড থাকে। যারা রাজনীতি একটু বেশি দিন করেছেন, বুঝেছেন, তারা এই কুলিং পিরিয়ডটায় বিশ্বাস করতেন, পথে নামতেন না। আমরা এতকালও দেখতাম যে তৃণমূলের মানে কর্মীরাই এগিয়ে আসতো আগে। আজকে অবাক করার কারণ, লাখো লাখো কর্মী এগিয়ে আসতো। তারা কিসের জন্য এগিয়ে আসতো এখন বোঝা যাচ্ছে। ক্ষমতা নেই, কেউ নেই, একা কুম্ভ রক্ষা করার জন্য, নকল বুদ্ধিগরকে রক্ষা করার জন্য এগিয়ে এলেন তিনি রাজনীতিও বোঝেন না। ওই পথে একা একা গিয়ে ভাবলেন যে লোকে ওনাকে মারধর করে ওনাকে শহীদ বানাবে বা ওনাকে বিরাট কিছু করে দেবে। তো আমরা যখন আজকে এই প্যানেলে শুনছি, বীর পুরুষদের কথা শুনছি, সেই বীর পুরুষদেরও দেখলাম না ওনার পাশে থাকতে। এটা খুব বোঝাই যাচ্ছে যে ওনার সাথে কেউ নেই। তো দল থেকে সবাই ছেড়ে চলে যাচ্ছে। এবং মমতা দিদির সঙ্গে তো হসপিটালে যারা গেছে তাদেরকেও আমরা চিনি, তারা কারা কারা গেছে খুব। এবং কেউ কেউ এসে আবার অন্য গাড়িতে চলে গেছে, কেউ আর সামনে দেখাবার সাহসটা পাচ্ছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বোঝা উচিত যে হ্যাঁ, যে সরকার এসেছে, বিরাট তারা একটা ম্যান্ডেট নিয়ে এসেছে, বিরাট অত্যাচারের একটা পুঞ্জীভূত ক্ষোভ থেকে এই সরকারের সৃষ্টি। এই সরকারকে কাজ করতে দিতে হবে। এখনই যদি আপনি সমালোচনা করেন বা এখনও যদি পথে নামার চেষ্টা করেন, পথে নামাটাই অনেকে বলেন, অনেক সমালোচক এখানেও বলেছেন যে তৃণমূলের ভিত্তি হচ্ছে স্ট্রিট পলিটিক্স। এবং অনেকে মানে 12টার সময় বলেছিলেন স্ট্রিট পলিটিক্সের জন্য তারা আসবেন।
কিন্তু এই স্ট্রিট পলিটিক্স সবসময় চলে না। দেখা যাচ্ছে স্ট্রিটকে দখল করে নিতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো লোক স্ট্রিট দখল করে নিতে পারে। এই সমস্ত লোক যারা দেখছে, যে সমস্ত কথাবার্তা শুনছি, তারা যে কোনো একটা সংগঠিত রাজনৈতিক দল থেকে এসেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং এটা পরিষ্কার যে এদের অনেকে তৃণমূলে ছিল, এটা বোঝা যাচ্ছে নানানভাবে যে তারা গা বাঁচানোর জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, তারা মনে করছে কিছু বিরোধী কথা বলা দরকার। কেন এত কর্মী বিজেপির এইসব অঞ্চলে আমি কোনোদিন শুনিনি আছে যে বিজেপির কর্মীরা সেখানে আছে। স্বাভাবিকভাবেই এরা একটা দল থেকে অন্য দলে চলে এসেছে এবং নীলবর্ণ শিগাল যেমন জাহির করতে চায় সে আসল শিগাল, এরাও হয়তো সেটা করার চেষ্টা করছে। কিন্তু যাই ঘটুক না কেন, যে ধরনের ভাষা ব্যবহার করেছিলেন আমাদের যুবরাজ, তিনি এখন বুঝতে পারছেন যে এই ভাষা ভারতবর্ষের গণতন্ত্র যেখানে অত্যন্ত সুদৃঢ়, সেখানে এগুলো চলে না। যেসব ভাষা উনি ব্যবহার করেছিলেন, মানে উনি মনে করেছিলেন সারা জীবন উনি থাকবেন, দল ক্ষমতায় থাকবে, উনি যুবরাজ হিসেবে ট্রিটমেন্ট, উনি যে রাজকীয় শোভাটা পাবেন, রাজকীয় স্বীকৃতি পাবেন। কিন্তু সেটা তো ঘটলো না। গণতন্ত্রে তো এটা ঘটে না। মানুষই শেষ বিচার করে। যে ধরনের কাজকর্ম করেছেন মানুষের সম্মতি ছিল না এবং দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে মানুষকে ভোট দিতে দেয়নি। সেই পুঞ্জীভূত ক্ষোভ কিন্তু মারাত্মক জিনিস। আমি জানি না উনি শুনছেন কিনা, নিশ্চয়ই কোনো একটা সময় শুনবেন। তো পট করে আর পথে বেরোবেন না। এখন ভানুবাবুতে বন্ধু আছে, সেখানে চলে গেলে হয়তো সুরক্ষা পাবেন, বা অ্যাটলিস্ট 6 মাস দেখুন আপনি। 6 মাস আগে কিন্তু আদালতে দেশ ছাড়ার ক্ষেত্রে কিন্তু একদম সম্পূর্ণ ঠিকই বলেছেন। ভানুবতীতে যাওয়ারও সুযোগ নেই। বিমলদা বললেন না, আর যদি সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেই, যদি যেতে পারে দুবাই যেতে পারেন জানি না, সেগুলো যখন আদালতের পরামর্শ নেই, আদালতের স্যাংশন নেই, হয়তো যেতে পারবেন না। কিন্তু অ্যাটলিস্ট চুপচাপ ঘরে বন্দি থাকা, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। যদি এখনই আবার বেরোতে থাকেন, তখন কিন্তু আপনার লোকজন কেউ নেই, আপনার লোকজন নেই, যারা বলছে আমাকে মারুন, তারা কেউ আপনার সাথে থাকবে না। সুতরাং আপনি ঘর থেকে বেরোবেন না, চুপচাপ থাকুন, ঠিক আছে? তারপরে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে এই সরকারের কোনো বিচ্যুতি ধরা পড়ে, তাহলে মানুষই আপনাকে হয়তো ডাকবে। কিন্তু যতক্ষণ এই বিচ্যুতি ধরা পড়ছে, এই সরকার যদি নিখুঁতভাবে চলে, আপনার সুযোগ কিন্তু সমাজ পরেও নেই, মানে হয়তো 5 বছরও নেই। কিন্তু যতক্ষণ না মানুষ এই সরকারের বিচ্যুতি ধরছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ঘরে নীরবেই থাকতে হবে। সেটাই কিন্তু একমাত্র আপনার সুরক্ষার জন্য। কোনো পুলিশ, কোনো বাউন্সার, কোনো কর্মী এবং যারা টেলিভিশনে এসে বলছেন আমাকে মারো, তারা কেউ আপনার জন্য আসবে না। আপনি এটা সতর্ক থাকবেন। আমি এটা নিয়ে অনির্বাণের কাছে অবশ্যই যাব, তবে তার আগেও রাজাগোপাল বাবু ভাষার ব্যবহারের কথা বলছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে ঠিক কি বলেছিলেন বিভিন্ন সময়, সেই সময় শোনাবো। নতুন বোতলে পুরনো মদ। সিপিএম হারমাদ গুণকে বলে রাখি, যদি ভাবো কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম নিয়ে প্রচার করে আবার সিপিএম এর অনুন্নয়নের সন্ত্রাসের কালো দিনগুলো পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে আনবে, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। কত আপনার ক্ষমতা 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে কত তারিখ? 17 তারিখ। এই মাসে 13 দিন বাকি, আর মে মাসের 4 দিন। 21 দিন পর নির্বাচন কমিশন আর বিজেপি টাটা বাই বাই। আমি কিন্তু অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, এই জায়গা থেকেই তো বিজেপির অভিযোগ যে উস্কানি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কথা তোমরা বিজেপির ক্ষেত্রে বলছো যে বিজেপি গোটা ঘটনাটা বিজেপি ঘটিয়েছে, আমরা দেখেছি গতকালই ভবানীপুর থানায়ও একটা এফআইআর দায়ের করা হয়েছে একেবারে গুজরাটি সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করার জন্য। আপনারা কি এই আজকের ঘটনা সমর্থন করছেন? হ্যাঁ না না, এই পূর্বে কে কি বলেছিল না বলেছিল সেই যদি এখন তালিকা বের করতে হয়, সেই তালিকা তো অনেক লম্বা।
তাহলে তো প্রতিটা শারীরিক আক্রমণ, প্রতিটি নিগ্রহ, প্রতিটি মারধরের ঘটনার প্রতিটি সমর্থন করতে হয়। যে কটি ঘটনা যে কোনো দলের কর্মী নেতা যার সঙ্গে ঘটেছিল, কেউ না কেউ কারণ দেখিয়ে দেবে যে অমুক সময় ওটা বলেছিল, ও তমুক সময় সেটা করেছিল, তাহলে এইভাবেই চলতে থাকুক। দেখুন, আমরা রাজনীতির জগতের লোক, রাজনীতিতে উত্থান আছে, রাজনীতিতে পতন আছে, তারপর আবার উত্থান আছে। আমরা মার খেতে রাজি, আমরা অত্যাচার সহ্য করতে রাজি, আমরা মাঠে ময়দানে থাকা লোক। আমরা কোনো ভাঁড়, কোনো দালাল তাদের কাছ থেকে এরকম কোনো কথা, কোনো পরামর্শ কানের মধ্যে নিই না যারা নিজেরা এসি ছেড়ে কোনোদিন রোদে অবধি বেরোয়নি। আমরা রাজনীতিতে ছিলাম, রাজনীতিতে আছি। সরকার একদিনের হোক, 20 ঘন্টার হোক, 20 দিনের হোক, 20 বছরের হোক, তার সমালোচনা করবার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে। আমরা বিরোধী রাজনৈতিক দল, আমরা বিধানসভায় প্রধান বিরোধী রাজনৈতিক দল, আমরা সমালোচনা করব। কারণ এই সরকার এই 21 দিনের মধ্যে পরপর যে পরিমাণ জনবিরোধী পদক্ষেপ করে চলেছে, তার বিরোধিতা আমাদের করতেই হবে, আমরা করবই। কেউ যদি মনে করেন মারধর করে আমাদের আটকে রাখতে পারবেন, কেউ যদি যারা নিজেরা ঘর থেকে কোনোদিন বেরোন না, তারা যদি পরামর্শ দেন আপনি ঘরে থাকুন, আমি বলবো দাদা, যে সারা জীবন এসি ঘরে থেকেছেন আপনারা থাকুন, আমাদের রাজনীতির ময়দানে থাকতে দিন। আমরা লড়াইটা করে নিতে জানি, কখন কোথায় থাকতে হবে, কখন মার খেতে হবে, যদি জেলে যেতে হয় জেলেও যেতে হবে, যদি গৌরী লঙ্কেশ করে দিতে চান সেটাও করে দিতে পারেন। এই লড়াই থামবে না। কাপুরুষদের সঙ্গে মুচলেকা যারা দেয় তাদের সঙ্গে যারা মার খেয়ে রাজনীতি করে তাদের একটা তফাৎ আছে। এবং যারা রাজনীতিতে রয়েছেন, সে যে দলের হন, যে আমার বিরোধী হতে পারেন, তাদের প্রতি আমার যে সম্মান আছে, ওই আড়ালে থেকে দালালি করা, ভাড়ামি করা লোকজনদের প্রতি না আমার না সাধারণ মানুষের কোনো সম্মান নেই। আমি আবারও আপনাকে বলছি, সাধারণ মানুষের সঙ্গে মিশি, আমি নিজে ট্রেনে বাসে যাতায়াত করি, একাধিক মানুষের সঙ্গে আমার কথা হয়, কেউ আজ অব্দি আমাকে কটু কথা বলেননি, আমাকে বরং বলেছেন ভাই সাবধানে থেকো। আমি তাদের এই শুভান্নুধায়ীদের আমি তাদের ধন্যবাদ জানাই, আমি মাথা নিচু করে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আবারও বলি, এই লড়াই আমরা করব, কারণ রাজনীতির ময়দানে আছি, লড়াইটাই রাজনীতির আসল এসেন্স। জিতবো কখনো কখনো, হারতেও পারি, নির্বাচনে অনেক কিছু হতে পারে, কিন্তু যতক্ষণ মানুষের পাশে থাকার লড়াইয়ে অঙ্গীকার করেছি সেইটা আমরা থাকবো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে আমি একেবারে বিমলদার কাছে আসবো, সেটা হচ্ছে এই দক্ষিণ 24 পরগনা তো তৃণমূলের শক্ত ঘাঁটি, সেখানে তৃণমূলের দলীয় কর্মী সমর্থকেরা তারা কোথায়? অনির্বাণ, মানুষের জনরোষের ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, কিন্তু তৃণমূলের এত শক্ত একটা জেলা, যে জেলা বিরোধী শূন্য করার ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমাদের দলের কর্মী সমর্থক এত লোকবল, তারা কোথায়? একটা কথা বলি, হ্যাঁ আমি বলবো তো না, কাকে জিজ্ঞেস করব? না না না, বলুন আপনি। প্রথম কথা হচ্ছে, এই দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের এই টপ টু বটম সব নেতা একটা কথা বলতো, আমাদের নাকি সেখানে বুথে বসার লোক নেই, আমাদের কেউ নেই, আমাদের ওখানে কিচ্ছু নেই, আমরা সবকটা আসনে হারবো। আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছি, কারণ আমরা জানতাম যে মানুষকে ভয় দেখিয়ে ওরা জব্দ করার চেষ্টা করছে। ইনফ্যাক্ট আমি শুধু দর্শকদের জন্য, তথ্যের জন্য জানিয়ে রাখি যে 2008 সালের যে পঞ্চায়েত নির্বাচনে দুটো জেলার জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস দেখেছিল, জয় করেছিল, তার একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আর একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। এই দুটো জায়গায় তৃণমূল কংগ্রেস শুরু করেছিল এবং তারপর গোটা পশ্চিম বাংলা দখল করেছিল। ঠিক আছে, ওটা ইতিহাসের একটা অধ্যায়। কিন্তু তার সঙ্গে তৃণমূল কংগ্রেস যেটা করতে পারত, যেটা করলো না, সেটা হচ্ছে উন্নয়ন দিয়ে মানুষকে কাছে টানতে পারত। যখন দেখলো যে গোটা দলটা চুরিতে নেমে গেছে, যে চুরির একেবারে টপ টু বটম গোটা দলে সব কটা চোর, এবং আমি বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সৎ বলে মনে করি না। 2008, 9, 10-এ তিনি যখন লড়াইটা করতেন সমর্থন করেছিলাম। আমার ধারণা ছিল যে একসময় বিদেশ থেকে ডিগ্রি জালিয়াতি করলেও হয়তো মানুষটা ভুল করেছিল, এবারে ভালো কিছু করবে। দেখা গেল যে কয়লাকে 1000 বার ধুলেও কয়লা ভালো হয় না। ক্ষমতায় আসার পর তিনি তার একই রকম যে চরিত্র প্রকাশ করলেন, মানুষের ওপর আক্রমণ হলো, চুরি হলো, এবং তিনি লক্ষ্য সেগুলো দেখে গেলেন এবং তার নিজের পরিবার ফুলে ফেঁপে উঠলো, তিনি সেটা দেখে গেলেন। আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সৎ বলে মনে করি না। ফলে গোটা দলটা ওনাকে দেখে চুরিতে নেমে গেল, আর যখন মানুষ প্রতিবাদ করলো, মানুষের উপর ভয়ঙ্কর অত্যাচার করলো। তোমরা দেখিয়েছো ফলতাতে নির্বাচনের সময় কিভাবে বাড়ির মহিলারা নেমে এসেছিল। তারা বারবার বলতো যে এখানে আমাদের ভোট দিতে দেওয়া হয় না, ভোট দিলেই বলা হয় তোর মেয়েরা স্কুলে যাবে তো বুঝে নেবো, বাড়ির একদম বিমলদা মহিলাদের কথা বলছিলেন যে ফলতাতেও যেভাবে মহিলারা সামনে এসে বিক্ষোভ দেখিয়েছেন, আজকেও মহিলারা তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখিয়েছেন। একেবারে অভয়াকাণ্ড থেকে শুরু করে নারী নির্যাতন, একাধিক ইস্যুতে তারা ক্ষোভ উগরে দিয়েছেন, যেখানে কয়লা চুরি, গরু চুরির প্রসঙ্গ উঠে এসেছে। দেখুন, আমাদের ঘর ছাড়া করেছিস তুই, তোর সময় হয়ে গেছে। মুহুর্মুহু চোর স্লোগান,
ছোড়া হলো ডিম, ঢিল, এমনকি জুতো। কোনো রকমে উদ্ধার করে নিয়ে গেলেন নিরাপত্তারক্ষীরা। নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যেতে গিয়ে সোনারপুরে প্রবল জনরোষের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এই ক্ষোভ? এই পরিস্থিতি ওর নিজের জন্য বেশি হয়েছে, ওর নিজের দোষ। 15 বছরের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের জীবন শেষ করে দিয়েছে। আর একটা ব্যাপার, সবচেয়ে বড় ব্যাপার, উনি মহিলাদের কোনো সম্মান রাখেনি। কয়েক সেকেন্ডের মধ্যে বলেছে আমি এমন কিছু করতে পারি, একটা রেভলিউশন শেষ করে দিতে পারি, একটা জাতিকে শেষ করে দিতে পারি। প্রবল ক্রোধ, মারাত্মক রাগ, কার্যত ক্ষোভের বিস্ফোরণ ঘটল সোনারপুরে। বিক্ষোভকারীদের মুখে উঠে এলো গরু চুরি, কয়লা চুরির প্রসঙ্গ। দিনের পর দিন ওনারা চুরি চামারি, গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, সমস্ত চুরি করে করে আজকের আমাদের পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে। সেই কারণে প্রত্যেকটা মানুষ, আজকের আমরা এখানকার বাসিন্দারা সবাই মিলে আমরা চাইছি ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য। সেই কারণে আমরা ডিম নিয়ে ওনাকে সম্বর্ধনা। অভয়াকাণ্ড থেকে নারী নির্যাতন, একাধিক ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন বিক্ষোভকারীরা। অভয়ের মার বাড়িতে কতবার গেছিলেন? কতবার গেছে? আমাদের অভয় যখন রেপ হয়েছিল তখন এই অভিষেক আর অভিষেকের বেগম কোথায় ছিল? তখন তো কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর এখানে সিম্পাথি দেখাতে এসছে তৃণমূলের নেতা। আবার প্রতিবাদেও কেন প্রকারভেদ, সেই প্রশ্ন তুললেন বিক্ষোভকারীদের একাংশ। বেহালা যে 12 বছরের মেয়ে যে গ্যাং রেপ হয়েছিল তখন কি অভিষেক দেখতে গেছিল? আর অভয়াকাণ্ড তো আছেই। প্রতিবাদ করবে যখন সবটাই করবে। ওই একজনকে তুমি ভালো চোখে দেখবে আর সবাই মার খাবে, এটা হতে পারে না। 8টার মধ্যে মেয়েরা বলছে বাড়ি থেকে বার হবে না, আমরা মহিলারা বাড়ি থেকে বার হবে না। প্রবল ক্ষোভ বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করে নিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনী। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হিন্দোল দে, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে আমি যাব। অনিল দা, মানে যেটা অভিযোগ করছেন স্থানীয়রা যে তৃণমূলের ত্রাসের রাজত্ব চলেছে, তারা অত্যাচারের শিকার হয়েছেন, অভিযোগগুলো ভয়ঙ্কর। একের পর এক যা অভিযোগ করছেন তারা, তৃণমূল জামানায় তারা অনেক সময় অভিযোগও জানাতে পারেনি থানায়। কিন্তু প্রশ্ন হচ্ছে অনিল দা, যদি সেই সময় অর্থাৎ তৃণমূল জামানায় যদি এই সমস্ত অভিযোগের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হতো, তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। দেখো, একটা কথা, ইংরেজিতে একটা কথা আছে, আমি জানি না অনিল-বাবুর ওই হঠাৎ নবাব হয়েছেন তো, মাটির ওপর দিয়ে ভাসতেন, মাটিতে পাপ চলতো না, মানুষকে মানুষ মনে করতেন না। একটা কথা আছে, অ্যাজ ইউ শো সো শ্যাল ইউ রিপ। যেরকম আমড়া গাছ পুঁতে তার আম্রপালি পাবেন না, যে গাছ পুঁতেছেন তার ফসল হয়েছে। এই ফলটা সেই জায়গায় যেখানে আমাদের প্রাক্তন আইএস অফিসার মিস্টার মুরুগান গিয়েছিলেন এসআইআরের ব্যাপারে দেখতে, তখন একজন বাচ্চা কোলে নিয়ে একজন মহিলাকে দিয়েই ঘিরে নিয়ে ওনাকে হেনস্থা করেছেন। আমরা কমিশনার চাই না, কি এসআইআরটা কী জিনিস, খায় না মাকে তাও জানে না, এই মহিলাদের দিয়ে খেপিয়েছিলেন, এই মহিলাদের ভোট দিতে দেননি, এইগুলো তো করেছেন। আর যেটা আজকে যেটা বলছেন, দেখুন, লেখাপড়া পুঁথিগত বিদ্যা অনেকের হয়, সুযোগ পায় না, হয় না, করা সম্ভব হয় না। তারপরে সহজাত ভদ্রতা, সভ্যতা, শিক্ষা থাকবে না, সহবত থাকবে না। একজন দেখুন, ওনার ফ্রম দি ভেরি বিগিনিং, আমি তো টিভি চ্যানেলে দুজনকে দেখলেই চ্যানেল বন্ধ করে ঘুরিয়ে দিতাম। দেখুন, এলওপি, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন এলওপি, ওনার বাবা একজন অক্টোজেনারিয়ান বা মেবি নোনাজেনারিয়ান, মানে উনি ভদ্রলোক, ওনার বাপের চেয়েও বড়। আমার পছন্দ না হতে পারে একজন, তার বাপকে গিয়ে বলছেন আমি মেদিনীপুরে যাই, তোর বাপকে ডাক। একটা ল্যাঙ্গুয়েজ একটা এমপির। শুধু তাই না, প্রধানমন্ত্রী এক জায়গায় ওনার পিসি প্রাক্তন তো না, রিমুভ মুখ্যমন্ত্রী, না ডিজলভ হয়ে গেছে, হিজ এক্সেলেন্সি গভর্নর অফ মিনিস্ট্রি ডিজলভ করে দিয়েছেন, ওনার অটোমেটিক রিমুভড হয়ে গেছে, উনি তো পদত্যাগ করেননি। ওনার সামনে হাত জোর করে নমস্কার করে আছেন। সেই ছবি দেখিয়ে বলছে, দেখ তোদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। এই শিক্ষা। তারপরে যেটা 2004-এর পরে যেটা বলেছেন সেটা আর বললাম না, সারা পৃথিবী জেনে গেছে, সারা ভারত জেনে গেছে ভাষা। এটা একটা ভাষা হলো, একটা এমপি, তো মস্তানদের ভাষা। আমি দেখে নেবো আগুনে
ইলেকট্রিক চুল্লি দিয়ে দেবো, এগুলো ভাষা হলো? তারপরে এই যে প্রভোকেশান, এই প্রভোকেশান হয়েছে তো। আজকে উনি বলছেন কেন্দ্রীয় পুলিশ ছিল না, অমুক ছিল না, পুলিশকে দিয়ে ওনারা কী করার নি বলুন তো? সোনা স্মাগলিং করছে, তাকে রাত বিরতে কাস্টমসের হাত থেকে আনতে গিয়ে তারা পুলিশ কর্তারা রাত বিরতেও ইউনিফর্ম পরে চলে গেছেন আনতে। আজকে উনি বলছেন পুলিশ নেই। উনি কি এমন ছিল, আমি আপনাদের চ্যানেলেই বলেছিলাম এখানে, আমার মনে আছে সে কথাটা ভার্বেটে আপনার আর্কাইভে দেখতে পাবেন। আজ হু ইজ অভিষেক ব্যানার্জি? হি ইজ এনজয়িং এ কনভয় অফ 21 ভেহিকলস উইথ জ্যামার। ইজ ই প্রাইম মিনিস্টার? থানায় লোক নেই, থানায় অফিসার নেই, ফোর্স নেই, ওনার পিছনে খিদমত খাটবেন। উনি অভিযানে বেরোবেন না, অভিসারে বেরোবেন, এয়ার কন্ডিশন গাড়িতে করে এয়ার কন্ডিশন ক্যাম্প হবে, এসপি কাঁধে অশোকস্তম্ভ লাগিয়ে 40 ডিগ্রি প্লাস সেলসিয়াস টেম্পারেচার হাঁটছেন। পুলিশকে এই জায়গায় নামিয়েছেন, আজকে পুলিশ পুলিশ করছেন। আজ কেন্দ্রীয় এজেন্সিকে বরাবর গালাগালি করছেন, আজকে বলছে কেন্দ্রীয় এজেন্সি ছিল বলে তো যে বেঁচে ফিরেছেন। আর ডিম লাগলে যদি হসপিটালে ভর্তি পায়, আমি জানি না সোনারপুর থেকে অ্যাপোলো কতটা ডিস্টেন্স। হ্যাঁ, মাঝখানে ওনার পিসি তো অনেক সুপার স্পেশালিটি হসপিটাল করেছিলেন, এতগুলো হসপিটাল ছিল, এমআর বাঙ্গুর থেকে আরম্ভ করে উডবানে হতে গিয়ে তো অতগুলো ব্যান্ডেজ ফ্যান্ডেজ করতে পারতেন। এখন সেই দিন নাই, অ্যাপোলোতে গেছেন, ডিম লেগেছে, ফুলের গায়ে মূর্ছা গেছেন, এই জিনিসটা করেছেন উনি। এইসব নাটক আসলে পার্লামেন্টে আর একটা নাটক করবেন, তার একটা ভিত্তি তৈরি করলেন, পার্লামেন্টে গিয়ে আমরা চেঁচাবো এইসব দোজ ডেজ আর গান। এটা হয়ে গেছে, যে জিনিস করেছেন আজকে এটা হয়েছে। আজকে বলছেন ফ্যাসিস্টদের নির্মূল করবে। আজকে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী যখন বারবার মিটিং করতে, উনি বিরোধীদের সম্মান কি সম্মান দিয়েছেন? উনি যখন গেছেন কতবার প্রতিটি মিটিং করতে গিয়ে ওনার পারমিশন নিতে হয়েছে হাইকোর্ট মহামান্য আদালত থেকে নির্দেশ নিয়ে। তারপরে উনি এনাদের কেন্দ্রীয় নেতৃত্ব মিস্টার জেপি নাড্ডা যখন গেছিলেন মেদিনীপুরে, কীভাবে হ্যাকেল করেছেন, ওনাদের দেখতে গেছে দর্শকদের যারা গেছে তাদের গাড়ি ভেঙে দিয়েছেন। আজকে সেই জিনিসটা তার রিটালিয়েশন হবে না? তবু তো অনেক সংযত আছে। আজকে এমন যখন ওই জাহাঙ্গীরের প্রোটেকশন যখন রিমুভ করে দিলেন, মহামান্য বিচারপতিও বলেছেন যে আজকে বলছেন আজকে যদি উল্টো রেজাল্ট হতো তাহলে কি অবস্থা হতো। আজকে মানে একজন বিচারপতি, মহামান্য বিচারপতির পর্যন্ত মাথায় এটা রয়েছে, এই রেজাল্ট হলে কি হতো। আজকে ওনারা বলছে তো কিছুই হয়নি। আর আজকে এতগুলো হসপিটাল ছিল, ওনারা সোনারপুরে উনি তো উডবানে চলে যেতে পারতেন, অনেকগুলো ব্যান্ডেজ করে প্লাস্টার করে করতে পারতেন, যেমন উনি করেছিলেন। এর আগে মেদিনীপুরে লাগলো পা অব্দি প্লাস্টার করেন। আমার আপনার হলে আমি বলেছিলাম আপনাদের চ্যানেলে যে ওখানে বরফ দিতে বা চুন হলুদ দিলেই সেরে যেত, কিন্তু এই জিনিস এখন আর হচ্ছে না। এখন এইসব জিনিস করে তো আর হবে না, একটা নাটক করে এসব করে আপনি ডিটেন অ্যান্ড ডিসচার্জ, এই জিনিসে এইরকমই হবে। সব বলে কোনো কিন্তু আমি এখানে অনির্বাণের কাছে যাব। এই দক্ষিণ 24 পরগনা জেলায় আমি বলছি একাধিকবার তৎকালীন বিরোধী মানে বিজেপির একাধিক নেতা কিভাবে আক্রান্ত হয়েছেন বা আক্রমণের শিকার হয়েছেন। আপনাদের মনে থাকবে জেপি নাড্ডা, তখন তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন, তিনি ডায়মন্ড হারবারে যাচ্ছিলেন এবং সিরাকোলে তার কনভয়ের উপরে হামলার ঘটনা ঘটেছিল। এবং দর্শকদের মনে থাকবে তখন জেপি নাড্ডাকে উদ্দেশ্য করে কি মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী। এই বারুইপুরে দক্ষিণ 24 পরগনাতে শুভেন্দু অধিকারীর ঘোষিত কর্মসূচি ছিল এবং তার কনভয়ে তখন হামলার ঘটনা, এমনকি লাঠি রড এমনকি লঙ্কার গুঁড়ো নিয়ে হামলা হয়। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। খগেন মুর্মু তিনি ত্রাণ দিতে গেছিলেন উত্তরবঙ্গে, তখন তাকে মেরে এমন রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এই ইতিহাসগুলো তো অনির্বাণ সমানভাবে মনে রাখাটা দরকার। নিশ্চয়ই। তাহলে আপনি এটা মনে রেখেছেন তো, জেপি নাড্ডার যে সিকিউরিটি, সেটা আমার যদি খুব ভুল না হয় Z+ সিকিউরিটি ছিল। তার গাড়ির কনভয়ের সংখ্যা কত আমিও জানি না, কত কেন্দ্রীয় বাহিনী তাকে মুড়ে রাখতো জানি না, বুলেট প্রুফ কাঁচ ইত্যাদি ইত্যাদি সব ছিল। শুভেন্দুবাবু এলওপি হিসেবে তিনি যে সিকিউরিটি পেতেন সেটাও সম্ভবত Z+। এবং এমনি বিজেপির যেসব নেতাদের তার বাড়ির লোক চেনে না, তাদেরও 5-6টা করে কেন্দ্রীয় বাহিনীদের থরে থরে সব নিরাপত্তা সাজিয়ে রাখা হতো সেই সময়। আজকের দিনে জানিয়ে ঘটনাকে তখন জনরোষ বলে বলা হয়েছিল। শেষ করতে দাও। আজকে যারা এখানে বসে বসে অমুক সময় তমুক হয়েছিল, তমুক সময় সে এটা বলেছিল, সেই সময় দাঁড়িয়ে তারা কি বলেছিল যে যা হয়েছে বেশ হয়েছে বলে তো নি। আজকে তারা যে যা হয়েছে বেশ হয়েছে বলছে। দেখুন, বিমলদা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখপাত্র। আমাকে না অনির্বাণ তুমি বলো না কে বলেছে যা হয়েছে বেশ হয়েছে। আমাকে বলে তোমাকে স্পেসিফাই করতে হবে এটা কে বলেছে যে যা হয়েছে বেশ হয়েছে। আমি দর্শকদের সঙ্গে কথা বলছি।
দর্শকরা যা বোঝার তারা বুঝে নিচ্ছে। বিমল দা তার দলের তরফ থেকে বলবেন, আমি আমার দলের তরফ থেকে বলবো। মাঝখানে ওই যে বললাম কিছু ভাঁড়, কিছু দালাল, কিছু ক্ষমতার, ঠিক আছে, হ্যাঁ অনুরোধ করার আপনাকে তো বলি বলে দিচ্ছি, আমাদের এবিপি আনন্দের স্টুডিওয় প্রত্যেকজন অতিথি হচ্ছে সম্মানীয় অতিথি। কখনো ব্যক্তি তোমার মন্তব্য তোমার অপছন্দ হতেই পারে, ব্যক্তিগত ভাবে তুমি তাকে আক্রমণ করতে পারো না, আক্রমণ তুমি করো, কিন্তু সেটা ব্যক্তিগত স্তরে কখনো নামাতে পারো না। অনির্বাণ কথা বললো হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। আমি তো এখানে কাউকে মিন করে আপনি বলছেন আপনার দুজন ছাড়া ভাড় আছে, যারা করে আপনি অহেতুক উত্তেজিত করাচ্ছেন দর্শকদের। আপনি করেন না তো, আপনি তো করেন না। দেখুন আপনি যেভাবে কথা বলেন না, যারা করেন আমি তাদের বলছি, আপনি তো করেন না, যারা করেন তাদের বলছি। এখানে স্পষ্ট কথা, বিমল এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল। আমরা যখন এখানে বলতে আসি, আমরা আমাদের প্রত্যেককে সম্মান দিতে হবে। আমি আবার বলছি, আমাদের প্রত্যেকের সম্মান রয়েছে, প্রত্যেককে সম্মান দিতে হবে। সমস্যা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস বা হঠাৎ হওয়া তৃণমূল বা প্রাক্তন নকশালরা, তারা তো জীবনে মানুষকে সম্মান দিতে শেখেনি, কারণ তাদের নিজেদের সম্মান নেই। ফলে আমাদের যারা এসছেন, কেউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কেউ আইনজীবী, আমরাও অধ্যাপনা করি। এখানে বাঁদিকে বসে আছে প্রতীক, সেও বিশ্ববিদ্যালয়ে পড়ায়। ফলে আমাদের প্রত্যেকে একটা সম্মান নিয়ে এসছি। আমি তৃণমূলকে বারবার বলবো যে দয়া করে মানুষের দিকে তাকিয়ে শিক্ষা নিন। আমি এখনো হাত জোড় করে বলছি যে এই চ্যানেলে যে যা বলুক তাদের ওপর কোনো রকম হামলা করবেন না, বরং শুনে যান, শুনে এই দলটাকে চিনতে শিখুন। আমি পরিষ্কার একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস দলটা কোনো ভদ্র সভ্য সমাজে থাকার দল নয়। এই দলটা হচ্ছে একটা ক্রিমিনালের দল, কোনো ভদ্র সভ্য সমাজে থাকার দল নয়। আমি আবার স্পেসিফাই করে দিই, এই এবিপি আনন্দ স্টুডিওতে যে অতিথিরা আসেন তারা রাজনৈতিক দলের মুখপাত্র হতে পারেন, নিজ নিজ ক্ষেত্রে তারা স্বনামধন্য, কিন্তু প্রত্যেকের সমান সম্মান আছে। তার কারুর মন্তব্য, উল্টো দিকের বক্তব্য অতিথির পছন্দ না হতেই পারে, সমালোচনা তার অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিগত স্তরে আক্রমণ করাটা একটা তীব্র প্রতিবাদ আমাদের তরফে থাকলো, চ্যানেলের তরফেও থাকলো। আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি আবার এই জনরোষের ছবিটায় আসতে চাইবো প্রদীপদা। সেটা হচ্ছে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে মহিলাদের উপস্থিতি। 2011-র পরবর্তী যাবতীয় নির্বাচনে অন্তত 2024 পর্যন্ত দেখা গেছে মহিলাদের ভোটের একটা বড় অংশ সেটা তৃণমূলের পক্ষে গিয়েছে। আজকে কি এমন হলো সেই মহিলারা ঘরের চৌকাঠ ডিঙিয়ে এসে এই জনরোষের একেবারে সামনের সারিতে তারা রয়েছেন? না দেখুন, আজকের ঘটনাটা নিয়ে আলোচনাটা করা দরকার। সেটা হচ্ছে যে দেখুন, আজকের ঘটনায় আমরা কি দেখলাম। আমি সোনারপুরবাসীকে হাত জোর করে অভিনন্দন জানাবো, নমস্কার জানাবো। পুরো পশ্চিমবঙ্গের আওয়াজটা আজকে সোনারপুরবাসী দেখিয়ে দিয়েছে। সোনারপুরবাসী যে কথাগুলো আজকে বলেছে সেগুলো শুধু সোনারপুরের পুরো এলাকার অসুবিধা নিয়ে নয়, সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কি কি গাফিলতি হয়েছে সেটা আজকে সোনারপুরবাসী কিন্তু এক এক করে বলেছে। যে অতিথি শিল্পী হয়ে রাজনীতি করা যায় না, অতিথি শিল্পী হয়ে রাজনীতি করতে এসেছেন। আপনি কোথাও যান, কোথাও যান না, রাজনীতি করতে হলে নাম নিয়ে রাজনীতি করুন। মানে পার্ট টাইম অ্যাক্টিং দিয়ে রাজনীতি করতে আসবেন না, প্যারাশুট দিয়ে রাজনীতি করতে আসবেন না। আজকে অভিষেক ব্যানার্জিকে স্বাগত জানিয়েছে সোনারপুরবাসী, বিরোধী রাজনীতি কিভাবে করতে হয় সেই পরিসরের জন্য। অবশ্যই যে মারামারি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, পুলিশ প্রোটেকশন নেই, সেগুলো একটা অন্য আলোচনা, সেগুলো ঠিক নয়, সেগুলো দেখতে হবে। কিন্তু এই ঘটনাটা ঘটলো কেন? আজকে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী মহিলাদের বারবার বলতেন যে কেন্দ্রীয় বাহিনী আসবে আপনারা চলে যাবেন, হাতের সামনে ঝাঁটা জুতো যা থাকবেন। কেন না কেন্দ্রীয় বাহিনী তাদের উপরে আক্রমণ করতে পারে। আজকে মহিলারা, সোনারপুরবাসীর মহিলারা সেটাই করেছেন। যারা তার উপরে আক্রমণ করেছেন তার উপরে আজকে নিজের পায়ের জুতো ঝাঁটা নিয়ে আক্রমণ করেছেন, শাস্তি দিতে এসেছেন। তার কারণ তারা মনে করেছেন যে অভিষেক ব্যানার্জি দোর্দণ্ড প্রতাপ নেতা, দক্ষিণ 24 পরগনার একমাত্র নেতা, রেকর্ড মার্জিনে যেটা এমপি, আজকে রেকর্ড মার্জিনে জনবিক্ষোভের মুখে পড়েছে। ভারতবর্ষের ইতিহাসে এরকমটা দেখা যাচ্ছে না যে এমপি, সিটিং এমপি এইভাবে তাকে হচ্ছে গিয়ে জনরোষের মুখে পড়তে হচ্ছে। অনির্বাণ একটু আগে বলছিলেন তাকে রাস্তাঘাটে কেউ কিছু বলে না। কেন বলে না? কারণ ও ভদ্র, মার্জিত, সভ্য। আর অভিষেক ব্যানার্জিকে কেন বলে? তাহলে কি অভিষেক ব্যানার্জির উপর মানুষের আলাদা কোনো রাগ আছে? দুজনেই তো তৃণমূল কংগ্রেস। আজকে অনেক প্রার্থী যারা চুচুড়ার বিধায়ক, যাকে টিকিট দেওয়া হয়নি, অসিত বাবু, তিনি এখন রাস্তায় ঘুরছেন, মানুষ ডিম ছুটছে না।
খগেশ্বর রাও বলেছেন টাকার কাছে হেরে গেছি, টিকিট পাইনি এবারে, তাকে মানুষ ডিম ছুটছে না। অভিষেক ব্যানার্জিকে কেন ডিম ছুটছে? কেন মমতা ব্যানার্জি যখন হাইকোর্টে যাচ্ছেন চোর চোর স্লোগান শুনছেন? আসলে যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতি মদত দিয়েছে, মানুষ তাদের চিনে গেছে। মানুষ চিনে গেছে যে পুলিশ প্রোটেকশন থাকলেই মানুষ পাশে আছে, পুলিশ প্রোটেকশন সরে গেলে মানুষ পাশে নেই, এইটা প্রমাণ হচ্ছে। আজকে সাধারণ মানুষ, সাধারণ মহিলা তারা নিজেরাই বলছেন যে যার কর্মফল, যা কাজ করেছে সেই কর্মফলেরই এটা প্রতিফলন। আজকে অনেকে বলছেন যে এটা বিজেপি করেছে। আমি বলছি যে আপনাদের চ্যানেলে বা সমস্ত চ্যানেলে যে ছবি দেখা গেছে, দূর দূরান্ত একটা বাড়ি নেই যার ছাদে মানুষ উঠে বলছে না চোর চোর স্লোগান, একটা রাস্তা নেই যেখানে মহিলারা এগিয়ে আসছে না, একটা পতাকা নেই বিজেপি। সাধারণ মানুষ প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা জায়গায় আজকে তৃণমূল কংগ্রেসের ওপরে বিরক্ত, তিতি বিরক্ত। তার দুটো কারণ। এক, তৃণমূল কংগ্রেসের এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যখন ক্ষমতার শীর্ষে ছিলেন প্যারাশুট দিয়ে রাজনীতি করেছেন বলে তার দলের লোকেরাই বলেছেন। তিনি আজকে যখন প্যারাশুট দিয়ে মাটিতে নামলেন তখন পুলিশ চারপাশে নেই, তার প্রোটেকশন সরে গেছে, সাধারণ মানুষের কাছে গেছেন। কি বলেছেন সাধারণ মানুষ? সাধারণ মানুষ বলেছে যে আপনি এতদিন কি কি কাজ করেছেন তার হিসেবটা দিন। আজকে সাধারণ মানুষ দক্ষিণ 24 পরগনায় ঘর ছাড়া, এই অভিযোগ আজকে শুনতে হচ্ছে। আজকে একটা ট্রেনে যারা হকার বিক্রি করছেন, যারা খেটে খাচ্ছেন, তাদেরও যেটুকু সম্মান আছে আজকের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেটুকু সম্মান নেই। একজন আমি সাধারণ মানুষ হিসাবে বলছি, রাজনীতি ছেড়ে দিন, একটা সাধারণ মানুষকে যদি রাস্তায় কেউ এই ধরনের মারে, এই ধরনের চোর চোর স্লোগান দেয়, ডিম চোরে, আমি বলছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিত মানে প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। প্রেক্ষাপটটা হচ্ছে, আপনি বললেন না মহিলাদের ভোটে জিততো, এই মহিলারাই তো কদিন আগে বলেছে যে আঙুলে কালি দিয়ে ছেড়ে দেওয়া হতো, ভোট দিতে দিত না, আতর দিয়ে দিত দেখতে যে কোথায় আমরা ভোট দিয়েছি। তাহলে কোন মহিলাদের ভোটে জিতেছে? যদি মহিলাদের ভোটে, মহিলারা হয়তো আস্থা দিয়েছে, আস্থা রেখেছিল, কিন্তু তারপরে যেভাবে যা ঘটেছে তৃণমূল কংগ্রেসের আমলে, সেখানে কিন্তু দেখা গেছে যে মহিলারাই আজকে সামনের সারিতে প্রতিবাদে চলে এসেছে। একদমই, মানে প্রদীপদা এক্ষেত্রেও মনে পড়ে যাচ্ছে সেই সন্দেশখালীর মহিলারা, তারা যেভাবে অত্যাচারের কথা বলেছিলেন, তাদের কিভাবে দাগিয়ে দেওয়া হয়েছিল, সেই মুহূর্তের কথা মনে পড়ে যাচ্ছে। তবে আজকের এই যে ছবি দেখতে পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনায় যারা দাপুটে নেতা একেবারে তৃণমূলের, তাদের কাউকে কিন্তু উল্লেখযোগ্যভাবে আজকে দেখতে পাওয়া যায়নি। তবে আজকে পরিস্থিতিটা কিভাবে উত্তপ্ত হয়ে উঠলো একবার দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে এসে প্রবেশ করেছেন এবং সেখানে কিন্তু আক্রান্তদের বাড়ি তিনি যাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু তিনি দলের কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি কিন্তু যাচ্ছেন, এখানে বাইকে চলে যাচ্ছেন। কালো পতাকা দেখালো আপনার, দেখো এই দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কিন্তু এই যে ঢুকছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইকে করে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তার গাড়ি একেবারে ঘিরে ফেলা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করার চেষ্টা করা হচ্ছে। এখানে যারা রয়েছেন তারা চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের এক কর্মীর সঙ্গে। ঠিক এখানেই কিন্তু যে আক্রান্তর বাড়িতে যাচ্ছিলেন সেখানে কিন্তু রীতিমতো তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ সেই ডিমের টুকরো পড়ে রয়েছে, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়ায় যে কার্যত ওই বাইক ফেলে দেওয়া হয় এবং এখান থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনের দিকে এগিয়ে গিয়েছেন। এখন না বাড়ি থেকে গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, সমস্ত চুরি করে করে আজকের আমাদের পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে। ওকে ডিম ছুঁড়ে তো সম্মাননা জানানো, জুতো ছুঁড়ে সম্মাননা জানানো উচিত ছিল। আজকের আরজি কলের ঘটনা তো হয়েছে, তার আগে যাদবপুর ইউনিভার্সিটিতে কি হয়েছিল ছেলেটার সাথে? কারণ তখন দিদি ছিল, দিদির রাজত্ব ছিল, কথা বললেই মারপিট, খুন, রেপ। কেন ভোট হয়ে যাওয়ার পরেও আমাদের পাড়াতে 10 বছরের বাচ্চা রেপ হয়েছে? কেন, কিসের জন্য হয়েছে? ভোট হয়ে যাওয়ার পরে কেন রেপ হয়েছে, কিসের জন্য? আমাদের এটাই জিজ্ঞাসা করার ছিল যে আজকে এই গ্রামে, এই সোনারপুর এলাকাতে যে এসছে অভিষেক ব্যানার্জি, সে তৃণমূলের নেতার বাড়িতে সান্ত্বনা দিতে এসছেন। অভয়ের মার বাড়িতে কতবার গেছেন? টোটো চালক আছে, অটো চালক আছে, তাদের উপর অত্যাচার হতো। এই কারণে ওনাদের যতবার মিটিং মিছিল হতো প্রত্যেককে যেতে হবে। মিটিং মিছিলে না গেলে তাদেরকে 1 সপ্তাহ করে দোকান বন্ধ, তাদেরকে বসিয়ে দিত। প্রথমেই বলি যে মোটরসাইকেলে 3 জন চাপাটা মোটেই বৈধ ব্যাপার নয়, এটা অবৈধ কাজ করেছেন, বেআইনি কাজ করেছেন। মোটরসাইকেলে 3 জন চাপে না। দ্বিতীয় কথা, আমি তো বলছি আজকে দিলীপ ঘোষ হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন, ওটা বৈধ কাজ করেননি। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলি শুভ্র, আচ্ছা ফলতাতে ভারতীয় জনতা পার্টি প্রায় 72%-এর বেশি ভোট পেয়ে জিতল। সিপিএম কিছুটা ভোট বাড়িয়ে 19.5% পেয়ে সেকেন্ড হলো। আমাকে দেখিয়ে দাও তো একটা সিপিএমের লোকের গায়ে হাত পড়েছে? কেউ কারো গিয়ে মারপিট করতে গেছে? একদম করেনি। ভারতীয় জনতা পার্টি মুক্ত সমাজে বিশ্বাস করে, প্রত্যেকে তার রাজনীতি করবে এবং প্রত্যেকে রাজনীতির বাইরে তার যে সামাজিক জীবন সেটা যাপন করবে। এই জায়গা থেকে প্রথম সরেছিল সিপিএম। আপনি যদি সিপিএম না করেন আপনি তার শত্রু। এই যে কালচারটা, এটা তো তৃণমূল কংগ্রেস বন্ধ করার জন্য এসেছিল। দেখা গেল সেই কালচারটা আরও বেশি বাড়াতে শুরু করলো। কারণ একটাই, এই যে বললেন না 2011 সালে এই ঘটনা দেখা যায়নি কেন? যাদের বিরুদ্ধে জনরোষ হতো তাদেরই তো তৃণমূল কংগ্রেস নিজের পেটের মধ্যে শুধু আমি একটা কথা স্মরণ করিয়ে দিই বিমল দা, ধীরেন লেটকে দর্শকদের মনে থাকবে, 70 বছর বয়সী ধীরেন লেট, তাকে একেবারে গলায় জুতোর মালা পরিয়ে, মুখে কালি লেপে, কান ধরে উঠবস করে এটা বলানো হয়েছিল কার্যত মুচলেখা দেওয়ার মতন যে আমি জীবনে সিপিএম করব না। সেটাকেও কিন্তু তখন জনরোষ বলে একেবারে তৃণমূলের তরফে সামনে আনা হয়েছিল। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এবারে তৃণমূল কংগ্রেসের স্থানীয় পর্যায়ে কেউ পঞ্চায়েতের নেতা, কেউ পুরসভার কাউন্সিলর, তারা গিয়ে কান ধরে বলছেন এ কাজ আর করবো না। কেউ টাকা নিয়েছিলেন ফেরত দিয়ে দিচ্ছেন। এই ঘটনাগুলো তোমাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমি দেখতে পাচ্ছি। আমার কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে নেতারা সরকার চালিয়েছেন বলে বড়াই করেন, আমার একটাই প্রশ্ন যে সরকার চালাতে গেলে এরকম ঘুষ নিতে হয়? আপনারা ঘুষ নিয়েছেন, আপনারা গোটা সরকারি ব্যবস্থাটাকে একটা ঘুষের ব্যবস্থায় পরিণত করেছেন। এখানকার মহিলারা প্রশ্ন করছে যে একটি মেয়ে, ডাক্তার মেয়ে রেপ হয়ে মারা গেল, তার ডেড বডিটা পোড়ানোর কাজে কে সাহায্য করেছিল? আবার তদন্ত শুরু হয়েছে, আবার ধরা পড়তে হবে, কিচ্ছু করার নেই। আর সবচেয়ে বড় কথা, এই তথাকথিত ডায়মন্ড হারবার মডেল, যেখানে মানুষকে ভোট দিতে গিয়ে মানুষকে মার খেতে হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে তার স্ত্রী তার বাচ্চাদের নিয়ে চলে এসেছিল, তার হাজব্যান্ডকে ডায়মন্ড হারবারে পিটিয়ে মেরেছিল তৃণমূলের গুন্ডারা। ফলে এরা করেনি হেন কাজ নেই। এদের সামনের সারিতে কারা ছিল? জাহাঙ্গীর। সামনের সারিতে কারা ছিল? শওকত মোল্লা। এদের কোন সিকিউরিটি দেওয়া হয়েছিল? Z++ মনে হচ্ছে। এবারে তো মমতা ব্যানার্জি বলেছিলেন দরকার হলে আমার সিকিউরিটি আমি শওকতকে দিয়ে দেবো, শওকত যেন সিকিউরিটির বাইরে না থাকে। আর এই তথাকথিত এঁচড়ে পাকা ভাইপো, এনার কটা সিকিউরিটি থাকতো? এনার 100, 200, 300, 400 কটা গাড়ি থাকতো, কত পুলিশ থাকতো কেউ জানে না। সেই টাকাগুলো আমাদের পয়সা থেকেই যেত। মানুষের করের টাকায় যে রাষ্ট্র চলে, তার টাকায় যে চলতো এটা। আমার কথা একটু আগে প্রতীক যেটা বলল, একজন রিক্সা চালক, একজন অটো চালক, তাদের সম্মান আছে, তারা খেটে খায়। একজন হকার, তারও সম্মান আছে, খেটে খায়। কিন্তু আজকে তৃণমূলকে সম্মান দিচ্ছে না কেন? কারণ এরা চুরি করে খেয়েছে, এরা
কয়লা চুরি করেছে, এরা বালি চুরি করেছে, গোটা পশ্চিম বাংলাকে চোরের রাজত্বে পরিণত করেছে। শুধু তাই নয়, এটা সকলে জানে যে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য রাজ্য মন্ত্রিসভা প্রস্তাব পাস করেছে, তাদের বাঁচানোর জন্য রাজ্য সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা দিয়ে উকিল নিয়োগ করেছে যাতে তাদের চাকরি চলে না যায়, যাতে সিবিআই তদন্ত আটকানো যায়। এটা তো স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে এরা চোর, এরা চুরিটাকে একটা শিল্পে পরিণত করেছে। মানুষের আক্রোশ হবে না? তারপরেও আবার আমি বলছি, এখানে তৃণমূলের প্রতিনিধি যাই বলুন, আমাদের দায়িত্ব একটা শাসক দল হিসেবে এই ঘটনা যাতে না ঘটে আমরা সেই চেষ্টা করব। একা প্রশাসন পারে না। আমি আবার বলছি, 2021 সালে প্রশাসনকে সামনে রেখে তৃণমূলের নেতারা যে গোটা পশ্চিমবঙ্গের জঙ্গলের রাজত্ব কায়েম করেছিল, আমাদের শয়ে শয়ে কর্মী শেষ হয়ে গিয়েছিল। একদম বিমলদা কিছুক্ষণ আগে চাকরিহারাদের কথা বলছিলেন বিমলদা, সেই জায়গা থেকে মনে পড়ে যাচ্ছে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যখন আন্দোলন করছিলেন তাদের পেটে তো আগে লাথি পড়েই ছিল, কারণ তাদের চাকরিটা চলে গেছিল এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, যেটা একেবারে আদালত সামনে তুলে ধরেছিল। তারপর তাদেরকে বুকেও লাথি মারা হয়েছিল, সেই দিনটার কথা কিন্তু আমাদের মনে পড়ে যাচ্ছে। অর্থাৎ মানে অনির্বাণ, রাজনীতি এমনই না, ইতিহাসগুলো ভীষণভাবে ঘুরে ফিরে আসে। আমার মনে হয় সেটা সবারই মনে রাখা দরকার। এখানে এই তিনজন বাইক চাপানে বিমলদা বলছিলেন যে দিলীপ ঘোষ যখন হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন ওটা নিশ্চয়ই খুব আইনি কাজ ছিল না, আশা করি সেটাকেও বিমলদা বলবেন। আর দ্বিতীয় কথা, এখানে তৃণমূলের প্রতি এত রাগ বিমলদা নিশ্চয়ই বিরোধী রাজনৈতিক দল করেন, নিশ্চয়ই রাগ থাকবে। একটু মনে করিয়ে দিই, বর্তমানে যে কজন মন্ত্রী এখন অবধি মন্ত্রিসভায় গঠন করতে পারেননি, যে কজন রয়েছেন, মুখ্যমন্ত্রী তো নিজে তৃণমূল ছিলেন বটেই, নিশীথ প্রামাণিক তিনিও তৃণমূল ছিলেন। আজকে যদি বিজেপির দলের বড় নেতাদের দলটা আগে কংগ্রেস ছিল, হ্যাঁ নিশ্চয়ই ছিল, অনেক কিছু নিশ্চয়ই ছিল। হ্যাঁ, যদি তৃণমূল কংগ্রেসকে ভেঙে তারপরে কিভাবে তৃণমূল কংগ্রেস হলো এই জিনিসটা মনে করা দরকার। তৃণমূল যদি এত খারাপ হয়ে থাকবে তাহলে তৃণমূলের থেকে তো নেতা নেওয়ার কি দরকার? সিপিএম যদি এত খারাপ হয়ে থাকবে, শঙ্কর ঘোষ, খগেন মুর্মু, তাদের নেওয়ার কি দরকার? কথাটা হচ্ছে যে এখন তৃণমূলের বিরোধিতা করবেন বলে চোরের কথা বলছেন, খুব ভালো কথা। না, আমি বলছি দল ভাঙানোর কথা কি তৃণমূল কংগ্রেসের মুখে শোভা পায়? মুর্শিদাবাদে কার্যত জেলা পরিষদ ঝেঁটিয়ে একেবারে কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেস নিয়েছিল। একদম ঠিক, এবং সেই অভিযোগটা যার বিরুদ্ধে করা হতো তার নাম শুভেন্দু অধিকারী। তুমি ওই সময়টা আর্কাইভটা খোলো, আমি বলছি তো একেবারে সম্পূর্ণ এটাও শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের নেত্রীর নির্দেশে তিনি করেছিলেন এই কাজটা করতে, দলনেত্রী তখন বলেছিলেন। এটা শুভেন্দু অধিকারী নিজে বলেছেন। সেই বাইকটা তুমি দেখিয়ে দিও। এবার কথাটা হচ্ছে কেউ নির্দেশ দিল এবং সে করে নিল, এবার সে তো অবোধ শিশু নয়, কেউ নির্বোধ অবোধ শিশু নয়, অনেকগুলো মন্ত্রক নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, সবই নিয়েছেন। এবার নির্দেশ মোতাবেক করলাম, আমার তাহলে কোনো দায় নেই। এবার যদি কেউ কোনোদিন ধরে নাও একটি খারাপ কাজ করে বলে যে আমাকে শুভ্র নির্দেশ দিয়েছিল, তুমি মেনে নেবে তো? নিশ্চয়ই সেটা তুমি মেনে নেবে না। না, আমি বলছি তুমি যেগুলো বলছো, হ্যাঁ আমি বলছি তুমি যেগুলো দলের মুখপাত্র হিসেবে যেগুলো বলছো প্রত্যেকটা তুমি বিশ্বাস করো তো? তুমি তো দলের একটা অনুশাসন মেনে করছো যে দলের নির্দেশ দলকে ডিফেন্ড করতে হবে, এটাই তো দলের মুখপাত্রের এবং দলীয় কর্মীর কাজ। ঠিক, আমি দায়িত্ব নিয়ে এটাও বলছি যে বিমলদা পুরোটা বলছেন, ইন্টারাপ্ট করছো না। আমি বলতে গেলে 4 বার ইন্টারাপ্ট করছো, এটা করো না। কথাটা হচ্ছে চোর চোরের কথা উঠছে। দেখো, রাজনৈতিকভাবে বিরোধিতা কেউ করবেন, এখানে বলছেন সাধারণ মানুষ গিয়ে বলেছেন, আমরা বলছি এটা সম্পূর্ণ বিজেপির সংগঠিত কাজ হয়েছে। এই কাজ তারা বিভিন্ন দিকে করছে, আগামীতেও করবে, কিন্তু আমরা প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাস্তায় নেমেই লড়বো। আমাদের এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শুধু একটাই কথা বলবো, শুভেন্দু অধিকারীকে প্রথম প্রেস কনফারেন্স করে চোর শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, আমরা কেউ বলিনি, অন্য কেউ বলেনি। শুভেন্দু বাবুকে চোর বলা নিয়ে যাদের এত আপত্তি, তারা শ্রমিক ভট্টাচার্যকে ধরুন না। 2006-7 সালে যখন প্রথম সিপিএমের কিছু কাণ্ড কারখানার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, মমতা ব্যানার্জি সেই আন্দোলনের সামনের দিকে এগিয়ে গেলেন, আমরাও কিন্তু সেই আন্দোলনকে সমর্থন করেছিলাম, ওটা একটা ইতিহাস। কিন্তু তারপর যখন ক্ষমতায় এলো, চুরি শুরু করলো, আমরা তার বিরোধিতা করেছিলাম, কারণ আমি তো আর কারোর কেনা গোলাম নই যে তাকে বরাবর সমর্থন করতে হবে। শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে এলেন, তিনি কিন্তু 3টে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন। এই তৃণমূলের নেতারা, ইনক্লুডিং এই নেতা, হাতে পায়ে ধরেছিল যে দল ছেড়ে যাবেন না। তিনি কিন্তু ছেড়ে চলে এসেছিলেন, মনে রাখতে হবে, সব ছেড়ে চলে এসেছিলেন, কারণ এই চুরি আর সহ্য হচ্ছিল না। ফলে একটা দল চেষ্টা করা হয়েছিল, যদি অপরাধ হয়, সেই অপরাধ তৃণমূল কংগ্রেস তার 15 বছরে বোধহয় 15,000 বার করেছে। একজন বিজেপি নেতা কর্মীকে কাজ
করতে দেয়নি, তার আগে সিপিএম কংগ্রেসের কাউকে কাজ করতে দেয়নি, প্রত্যেককে জ্বালিয়ে খেয়েছে, তারা তাদের ভূমিকা পালন করতে পারেনি। এমনকি কোথাও প্রাকৃতিক বিপর্যয় হলে যদি ত্রাণ দিতে যায় তাকে মারধর করা হয়েছে। খগেন মুর্মুর উদাহরণ দিলে তার চোখ ফাটিয়ে দেওয়া হয়েছিল, তিনি ত্রাণ দিতে গিয়েছিলেন। আমি আবার বলছি যে এই দলটাকে আমি কেন বারবার ক্রিমিনাল দল বলি, কারণ এন্টার এই দলটার লোকেদের মাইন্ডসেটটার মধ্যে একটা ক্রিমিনাল ভাবনা চিন্তা রয়েছে। কাউকে কাজ করতে দেবো না, কাউকে টিকতে দেবো না, সে যদি আমার বিরোধিতা করে তাহলে তাকে অ্যাটাক করবে। এটা তো ক্রিমিনালদের মাইন্ডসেট, যে আমার বিরোধী তাকে মার্ডার করে দেয়। তো গ্যাংওয়ারে এগুলো চলে। আর পলিটিক্স তো গ্যাংওয়ার নয়, পলিটিক্স হচ্ছে একটা মুক্ত সমাজে একটা রাজনৈতিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস নিজেকে অযোগ্য প্রমাণ করে। একদম ঠিক কথা বলেছেন, গ্যাং অফ ক্রিমিনালস বলছেন তো, তা সেই ক্রিমিনালটি আপনার ভাষায় কোট আনকোট ক্রিমিনালটি বিজেপিতে চলে গেলে কি সাধু হয়ে? যারা ক্রিমিনাল নয় বেরিয়ে এসেছে, যারা থেকে গেছে তারাই ক্রিমিনাল। যখন ছিল তখন বাকি অতিথিদের কাছেও তো সমানভাবে আসতে হবে। দুই রাজনৈতিক দলের বাইরে একটু কথা বলতে দিতে হবে। দেখুন, আপনারা এই দেখাচ্ছেন এই যে ঘরের ভেতরে যে গর্জন আমরা শুনতে পাচ্ছি, আজকের দিনও এই গর্জন যেটা শোনা যাচ্ছে, বাইরের বহু মানুষ আমাকে জানাচ্ছে যে কিভাবে অত্যাচার করা হয়েছিল যখন আরজিকর আন্দোলনে মানুষ পথে নেমেছেন মহিলারা। আমার কাছে বহু আমার প্রাক্তন ছাত্রীরা লিখছে, মানে কিভাবে অত্যাচার করেছে যখন আমরা পথে নেমেছিলাম মহিলাদের স্বাধীনতার জন্য। আরজিকরে যা ঘটেছেন তার নিন্দা জানিয়ে সারা বাংলা, এই যে দেখুন, একটা বিমলদা কিছুক্ষণ আগে যখন বললেন যে 4 তারিখের রেজাল্টের পর একটা মানে মুক্তির উন্মাদনা সারা বাংলা দুঃখে দেখা গিয়েছিল। আজও যখন এই দেখুন এই যে আগের যে শাসন ব্যবস্থা ছিল, তখন যখন কেউ মানে তাকে ডিফেন্ড করার চেষ্টা করে মানুষের প্রতিবাদ কিন্তু যারা শুনছে তারা হয়তো অনেকেই বলছে, আমি সাধারণত এরকম মেসেজ পাই না, আজকাল আমার এতগুলো মেসেজ এসে হাজির হয়েছে, মানুষ জানিয়ে দিচ্ছে আর যারা শাসন করে গেছে তাদের যে দুঃশাসন মানুষ দেখেছে, সেখান থেকে তাদের ওই ডিফেন্স আর পছন্দ হচ্ছে না। মানুষ খুব ভীষণভাবে বিরক্ত। এবং যখন তিনি গেছেন, আমাদের যুবরাজ যখন সেখানে গিয়েছিল, আর তো যুবরাজ বলা যাবে না, যাই হোক, যতক্ষণ পর্যন্ত এই শব্দগুলো ব্যবহৃত হচ্ছে, কেউ দেখুন দলের কোনো লোকই নেই যে সোনারপুর, হ্যাঁ, যারা তারা রাজত্ব করতো, ওটা তাদের নিজস্ব এলাকা, কেউ নেই। এখন দেখুন এই যে যেভাবে আমি একটু কথা বলি, যে দেখুন যে একটা জিনিস আমার যেটা অবাক লাগলো, যে নতুনত্ব এসেছে বাংলার রাজনীতিতে, এই ডিম ছোড়ার ব্যাপারটা, এগিং, যেটা আমরা বিদেশে দেখতাম যে এগিংটা চলতো রাজনৈতিক সমাবেশে, মানুষ ডিম টিম ছুটতো, বাংলায় এটা খুব একটা দেখিনি যে এইভাবে মানুষ। দেখুন, আমি দেখছিলাম যে কত অনেক মহিলা পথে একেবারে ডিম ধরে দেখাচ্ছে। এই ডিম ছুঁড়ে মারার যে একটা যে মানে রাজনৈতিক নয়, এরা সাধারণ মানুষই বলে আমার মনে হচ্ছে। বাড়ি থেকে ডিম কিনে সেগুলো নিয়ে এসেছে। এই এগিং যে ফর্ম অফ প্রতিবাদ, যে এগিং হয়তো তার হয়তো কই যে দেখাচ্ছেন আপনারা, তার হয়তো বিশ্বাস লাগবে না। আমি দেখছি অভিষেকের জামাটা হলুদ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে কী কারণে ঘটেছে। তো যাই হোক, তো এই যে ফর্ম অফ প্রোটেস্ট, এটা কিন্তু আমার একটা নতুন লাগছে। যদিও কিছুদিন আগে সৌগত রায়ের গাড়িতেও দেখেছিলাম, এর আগে বোধহয় 2-1জনকে কেউ ছুঁড়েছিল, কিন্তু এগেইনটা মনে হচ্ছে অ্যাজ এ ফর্ম অফ প্রোটেস্ট বাংলায়, যেটা বহুদিন ধরে বিদেশে ছিল। আমাদের বলছেন ডিম ছোড়ার বিষয়টা নতুন এখানে রাজনীতিতে, কিন্তু এর আগে ইট ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, বোমা পড়েছে। এই রাজনীতি আমরা এই রাজ্যে প্রচুর দেখেছি, কিন্তু আজকের এই যে একের পর এক অভিযোগ করছিলেন না মহিলারা, একজন মহিলা তিনি স্পষ্ট বলছেন যে কাদামাখা রাস্তা দিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে ওই নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন, সেই রাস্তা সারানো পর্যন্ত হয়নি। একের পর এক অভিযোগ তুলে আজকে মহিলারা সামনের সারিতে এসে ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। দেখুন, ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছে সাধারণ মানুষ, আর শনিবার সেই সাধারণ মানুষের রোষের মুখেই পড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকার বাসিন্দারা, ক্ষুব্ধ বাসিন্দারা, তারা কিন্তু রীতিমতো চোর চোর স্লোগান তোলেন, সেই চিত্রই দেখা যায়। এবং ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা মানুষের একটাই বক্তব্য যে আগের সরকার, অর্থাৎ কিনা তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এখানে কোনো রকম কোনো পুরো পরিষেবা তারা পাননি। তারা দীর্ঘদিন জলের তলায় থেকেছেন, এখানে কোনো নিকাশি ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, আলো নেই। এবং তারা এও অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব বা তৃণমূল কর্মী যারা রয়েছেন তাদের বাড়ির সামনেটা সেই সব পরিষেবা পৌঁছলেও সাধারণ মানুষজন কিন্তু সেই সব পরিষেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়েছে।
আইন শৃঙ্খলা থেকে নারী নিরাপত্তা, রাস্তা থেকে ত্রাণ, গত 15 বছরে তৃণমূল জমানায় না পাওয়ার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির মধ্যে রয়েছেন এবং এখানে মহিলারা তারা একেবারে ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলতে চান, তারা প্রশ্ন করতে চান কেন তারা দিনের পর দিন বাড়িতে ঢুকতে পারেননি, সেই প্রশ্ন তারা করতে চান। ঘর থেকে বেরোতে বলুন, ডাকুন ওনাকে। আমরা যেতে দেব না, আমাদের প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আজকে অভিষেক ব্যানার্জিকে। কেউ বললেন রাস্তা নেই, কেউ বললেন ত্রাণ পাননি, কারো অভিযোগ নিরাপত্তা নিয়ে। আমরা কোনো একটা খাবার পাইনি, আমরা একটা কম্বল পাইনি, যা তো এসছে তা তো সব চেপে দিয়েছে তৃণমূলের লোক। হ্যাঁ, তৃণমূলের লোক, যেখানে তৃণমূল আছে সেখানে রাস্তা আছে। হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। উনি ওপেন থ্রেট দিয়েছিল 4 তারিখের পরে মা বোনেরা কেউ থাকবে না, সব শাড়ি দিয়ে পড়াবে, সব কিছুকে মারবে, এমনকি আমাদের কম করে এইটা কিছু করাই হয়নি। জাস্ট এটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। এদিন সোনারপুরের কামরাবাদ মোড় থেকে নিহত দলীয় কর্মীর বাড়ি যেতে গিয়ে বারবার রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধাক্কাধাক্কি, টানা হেঁচড়া, ডিম ছোড়া, এমনকি তাকে লক্ষ্য করে উড়ে আসে ঢিল। এদিন নিহত দলীয় কর্মীর বাড়ির ভিতরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, তখন সেই বাড়ি ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এভাবেই রীতিমতো দীর্ঘক্ষণ ঘেরাও হয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায়, সুকান্ত দাস ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দক্ষিণ 24 পরগনার একাধিক তথাকথিত দাপুটে তৃণমূল নেতা, সেটা জাহাঙ্গীর খান হতে পারেন, সেটা শেখ শাহজাহান হতে পারেন। আচ্ছা, আমার মনে পড়ে যাচ্ছে শেখ শাহজাহানকে যখন দল থেকে শেখ শাহজাহান সন্দেশখালী মনে পড়ে যাচ্ছে, শেখ শাহজাহানকে যখন দল থেকে সাসপেন্ড করা হলো, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ছিল যে একটু যাচাই করে নিলে ভালো হতো। উত্তর 24 পরগনা সন্দেশখালীর ঘটনা, এই শওকত মোল্লা কিছুক্ষণ আগে উল্লেখ করছিলেন যে শওকত মোল্লার প্রসঙ্গে বিমল শঙ্কর নন্দ মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে একেবারে নিজের নিরাপত্তা পর্যন্ত শওকত মোল্লাকে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আজকে তো এই প্রশ্নটা খুব সঙ্গত কারণে প্রতিভা উঠবে। এই 26-এর নির্বাচনে যেখানে কার্যত ভরাডুবি হয়েছে একেবারে তৃণমূল কংগ্রেসের, সেখানেও দক্ষিণ 24 পরগনা জেলায় দেখা যাচ্ছে 31টা আসনের মধ্যে 20টাতে তৃণমূল কংগ্রেস, 9টাতে বিজেপি এবং 1টাতে আইএসএফ তারা জয়লাভ করেছে। তাহলে এত বড় একটা ঘাঁটি দক্ষিণ 24 পরগনায়, যেদিকে তাকানো যায় সেদিকে নাকি তৃণমূল কংগ্রেস। একাধিক সেই প্রভাবশালী দাপুটে তৃণমূল নেতা যাদের ডাকে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, একজনকেও দেখা গেল না আজকে। না, ওই দাপটটা ছিল আসলে পুলিশ সাথে ছিল বলে, পুলিশের প্রোটেকশন চলে গেছে, সব দাপট উধাও হয়ে গেছে। আমি আরো স্পষ্ট করে বলছি যে এই এবিপি আনন্দের এই চ্যানেলে বসে আমরা একাধিকবার যে ধরনের মন্তব্য বা ভাষা যদি খারাপ হয় যে কোনো রাজনৈতিক দলের, আমরা কিন্তু লাগাতার তার প্রতিবাদ করেছি। এমন নয় যে শুধু তৃণমূল কংগ্রেসের ভাষা খারাপ, বিজেপির ভাষা ভালো, এমনটা বলা হয়নি। কিন্তু আজকে আমার দুজনের কথা খুব মনে পড়ে যাচ্ছে। একজন হচ্ছে আইএস অফিসার মুরুগান, যিনি এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে ওখানে মহিলাদের এরকম বাধার মুখে পড়েছিলেন এবং তিনি তখন বলেছিলেন, আপনাদের ক্যামেরাতেই আছে, যে আমি আমার কাজটা কিন্তু করে যাব একদম। ফলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন এই মহিলারা ঘিরে ধরেছেন, তখন উনি বুঝতে পারছেন যে একটা কাজ, উনিও তো একটা কাজ করতে যাচ্ছিলেন, কাজ করতে গেলে যদি এইরকম জনবিক্ষোভ হয় তাহলে ট্রমাটা এমন পর্যায়ে যায় যে হাসপাতালে চলে আসতে হয়। আজকে আমার মনে পড়ে যাচ্ছে খুব দুঃখের সঙ্গে পঙ্কজ দত্তর কথা, যে পঙ্কজ দত্তকে কিভাবে মহিলাদের দিয়ে জুতোর মালা পরিয়ে তার হেনস্থা করা হয়েছিল, মানসিক কষ্টে তিনি একদম শেষ পরিণতির দিকে চলে গেলেন। আজকে বুঝতে পারছেন যে যদি এরকম সংগঠিত হয়েছে, তো বিজেপি সংগঠিত করেছে বলে বলা হচ্ছে, তাহলে বিজেপি সংগঠিত করলেও কি ধরনের ট্রমা হয়। তখন তো বলা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস সংগঠিত করেছে। আসলে কোনো সংগঠিত করলেও যে ঘটনায় ট্রমাটাইজড হয়ে হাসপাতালে যেতে হয়, সেটা যেদিন আজকে আপনার নিজের ওপরে ফিরে আসে সেদিন বুঝতে পারা যায়। আজকে রাস্তার কথা, রাস্তার রাজনীতি, রাস্তাটাও তো ঠিক মতো করেননি, রাস্তার টাকাটাও তো সাইফেন হয়েছে।
নিয়ে নিয়েছেন দুর্নীতিতে। একটা কথা হচ্ছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে জনরোষ এতটা কেন প্রবল জানেন? কারণ ফলাফল বেরোনোর পরে প্রত্যেক দিন আপনাদের ক্যামেরায় দেখা যাচ্ছে যে কিভাবে তৃণমূল কংগ্রেসের এক পার্টি অফিসে সমস্ত কিছু মজুদ আছে, এক একটার পর এক একটা নেতার বাড়িতে মাঠে টাকা। আমি বলছি এই পার্টি অফিসে কি নেই প্রদীপদা, আমি বলছি একেবারে রেশন কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড, বন্দুকের লাইসেন্স, জমির দলিল কি নেই, মিউটেশন সার্টিফিকেট। আচ্ছা, তারপরে হচ্ছে তৃণমূল নেতাদের পার্টি অফিস যদি দেখেন সেখান থেকে তো আগ্নেয়াস্ত্র পর্যন্ত উদ্ধার হচ্ছে। তাদের যদি একেবারে পাট ক্ষেতের নিচে দেখেন বা রাশি রাশি টাকা উদ্ধার হচ্ছে। এই সব কিছুর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ। বলবো যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে প্রতিবাদ হয়েছে, যে জনবিক্ষোভ হয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে মানুষ কিন্তু দেখুন ভোটেও তো 40% উপরে ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তারপরেও আজকে বা আপনি যে বললেন দক্ষিণ 24 পরগনাতে অনেক আসন জিতেছে, তারপরেও এই জনবিক্ষোভ কেন? কারণ ভোটের পরে যতজন নেতা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসছেন বা তার বিরুদ্ধে কথা বলছেন, প্রত্যেকে অভিষেক ব্যানার্জির নাম করছেন, প্রত্যেকে বলছেন যে অভিষেক ব্যানার্জির জন্য তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। তাহলে অভিষেক ব্যানার্জির সাথে এতদিন তৃণমূল কংগ্রেসের নেতাদের কোনো সংযোগ ছিল না? তাহলে উনি কার ভিত্তিতে এত বড় বড় প্রতিশ্রুতি দিতেন যে নন্দীগ্রাম জিতে গেছি, আমার প্রতিশ্রুতি মিলে যায়, আমার ভবিষ্যৎবাণী মিলে যায়? যারা মানুষ আজকে যে কজন মানুষ আজকে ফলতাতেও 4000 লোক তৃণমূল কংগ্রেসের বোতাম টিপেছে, 4000 মানুষের ভোট পেয়েছে। আজকে আমি বলছি যে এই তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির কথা বিশ্বাস করেছিলেন, আজকে তারাই প্রতিবাদ করছে যে অভিষেক ব্যানার্জি কিসের ভিত্তিতে এই কথাগুলো বলেছিলেন যে একেবারে বাংলাকে একদম সোনার বাংলা করে তুলবো, বাংলাকে ভালো করে গড়ে তুলবো। এত দুর্নীতি হচ্ছেন জানতেন না? এত দলীয় নেতৃত্বের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ক্ষোভ তিনি জানতেন না? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিসের ভিত্তিতে এতদিন রাজনীতিটা করছিলেন? না তার দলীয় নেতাদের সাথে তার সংযোগ আছে, প্রত্যেকে তার বিরুদ্ধে বলছেন, না জনগণের সাথে সংযোগ আছে, পুলিশ ছাড়া বেরোলে এরকমভাবে জনবিক্ষোভের মুখে পড়ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট হচ্ছেন। এই টার্গেট হওয়াটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যেভাবে রাজনীতি করেছেন, যে ক্ষমতার রাজনীতি করেছেন, দম্ভের রাজনীতি করেছেন, যে ভাষা ব্যবহার করেছেন, সেই ভাষার জন্য, সেই দম্ভের জন্য আজকে এইভাবে তার পরিণতি হচ্ছে। বাড়িতে লুকোনোর কথা রাজাগোপাল স্যার বললেন, বাড়িতেও তো বেআইনি নির্মাণের জন্য নোটিশ ধরিয়েছে, যাবে কোথায়? আপনি বলছেন বাড়িতে থাকতে, বাড়িতে সিআইডি যদি ডেকেছে, বাড়িতে কেএমসি নোটিশ পাঠিয়েছে, তাহলে বাড়িতেও তো থাকতে পারবে না। একেবারে টানটান উত্তেজনা তৈরি হয়েছিল। আমরা আজকে দেখেছি একদম হরিশ মুখার্জি রোডে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডির আধিকারিকরা, সেখানে তাকে না পেয়ে তারপরে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডে যখন তিনি পৌঁছন, তখন তিনি বলেন স্পষ্ট করে, যদি কাউকে আমার সঙ্গে দেখা করতে হয় তাহলে এই কালীঘাট রোডের বাড়িতে এসে দেখা করতে হবে। নোটিশ ধরানো হয়েছে তাকে, একদম বিধানসভায় সই বিতর্ক, সই জালিয়াতির তদন্তে। আমি সোমবার তাকে তলব করা হয়েছে ভবানী ভবনে। আমি এখান থেকে অনিল জানার কাছে আসবো অনির্বাণ আসবো। অনিল দা, মানে যে প্রসঙ্গ আমরা কথা আলোচনা করছিলাম যে একজন তৃণমূল নেতার পাটক্ষেতের নিচ থেকে একদম গুপ্তধন উদ্ধার হয়েছে 2,24,00,000 টাকা, আরেকজনের মানে প্রায় 3 কোটি মতো সব মিলিয়ে উদ্ধার হয়েছে, কারণ তার আগে সাইবার ক্যাফে থেকে একদম 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। আরেক নেতার ভাই গোবরডাঙ্গার, সেখানে আবার মাটির নিচ থেকে গুলি, বন্দুক, সেখানে আশ্চর্য হচ্ছে গিয়ে প্রায় 700 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মানে এ কোন রাজনীতি যেখানে 700 রাউন্ড গুলি উদ্ধার হচ্ছে মাটি থেকে, মাটির নিচ থেকে, আবার 27 লক্ষ টাকা উদ্ধার হচ্ছে? মানে কোনো ছোটখাটো যুদ্ধের প্ল্যান ছিল নাকি? দেখুন দেবস্মিতা, শুভজিৎ বাবু ছিলেন, আমি আপনার চ্যানেলে বলেছিলাম আখমারাই তৃণমূল দলটাকে, আখমারাই রাস্তায় দেখেছেন তো, বেশ সুন্দর একটা হলুদ পাকা, একটা কাঁচা সবুজ, একটা অর্ধেক পোকা খাওয়া, সব একসঙ্গে দিল। রসগোল্লা 3বারে যখন বেরোলো তখন তার নিজস্ব কোনো আইডেন্টিটি নেই। তৃণমূল দলটা হচ্ছে এই রকম। আর ওপর থেকে নিচে থেকে আমরা অনির্বাণ বাবুকে খুব ভালো ভাবতাম, অন্য চোখে দেখতাম। আজকে উনি দেখলাম যে ওই আখমারাই কলের যন্ত্রের একই ক্যারেক্টার। আপনি যাদের বললেন যে ভাঁড়, উনি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাধ্যাপক ছিলেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়িয়েছেন। এই যে বললেন, কাকে নাম করে বলেননি, সকালে আমরা দুজনই আছি। আপনার এই দেখুন, আপনার রিটায়ার্ড পুলিশ অফিসার ছাড়াই শেষ করতে দেয় বিষয়। এই যে আমি কাউকে উদ্দেশ্য না, আমি বুঝতে পেরেছি, আমি কাউকে উদ্দেশ্য করে বলছেন। আমার ক্যালকাটা পুলিশের রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছাড়া একটা আইডেন্টিটি আছে, এটা আপনি চেনেন এই কার্ডটা।
দেখে রাখুন, এই কার্ডটা আপনি চিনবেন। হ্যাঁ, কাজেই এই কার্ড কাউকে কিছু বলার আগে একটু ভাববেন। আমি ভরসা রেখেছিলাম আপনার প্রাক্তন দলনেত্রী কাউকেই মিন করিনি, এটা আপনি না না, বুঝলেন। আপনার দলনেত্রী এবং এই হঠাৎ নবাব কাউকেই সম্মান দেন না, এটা ট্র্যাডিশনাল। আপনার মহামহিমময়ী রাষ্ট্রপতিজিকেও অসম্মান করেন, প্রধানমন্ত্রী করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে করেন, মহামান্য বিচারপতিদের সম্বন্ধে বলেন, কাকে ছেড়েছেন আপনারা? আর আজকে এমন অবস্থায় করেছেন, আপনাদের মন্ত্রী বলছেন আমার মেয়ে গেলে আমাকে বলে চোরের মেয়ে যাচ্ছে। আপনার মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে হাইকোর্টের কাছে লোকে চোর চোর বলছে। আপনার তরফ থেকে সংগঠিত করা হয়েছে। কেন মানুষ বলছে সংগঠন? আপনি এত দুধে অনিলদা বলেছিলেন, আপনি এটা জানেন? অনিলদা বলেন করতে দিন, আমি তো আমার তোমার বক্তব্য রাখা তুমি আমি সমান সুযোগ দেব। আমি বরানগর কাশীপুর অঞ্চলে কাশীপুর থানার কোয়ার্টারে থেকেছি, কাশীপুর থানার ওসিগিরি করেছি, কিন্তু কেউ তো আমার রিটায়ার করেছি, কাশীপুর এলাকাতেই থাকি। আমার মেয়েদের দেখলে বা আমার ভাইদের দেখলে কেউ তো বলে না চোরের ভাই যাচ্ছে বা চোরের মেয়ে যাচ্ছে, আমাকে দেখো বলে ঘুষখোর যাচ্ছে, কেউ তো বলে না ঘুষখোরের মেয়ে যাচ্ছে। কেন আপনাদের বলে? আজকে আপনাদের কোটি কোটি টাকা এর মন্ত্রীর ঘরে পাওয়া যাচ্ছে, এর কোটি কোটি টাকা পাট খেতে পাওয়া যাচ্ছে, আর্মস অ্যামুনিশন। আপনার এই ভাঙড়ে আরাবুলের বাড়ি আরাবুল যখন তার বাড়ি থেকে আর্মস পাওয়া গেছে, এগুলো কি আপনি চণ্ডীপাঠ করার জন্য রেখেছিলেন? আপনারা একটা কথা বলছি, আর শেষ করতে দিন, ঘেই হারিয়ে যাবে। আপনারা বলছে অ্যাকচুয়ালি কি জানেন তো, শিক্ষা থাকলে বিদ্যা থাকলে বিনয় হয়। কথাই জানে বিদ্যা বিনয় আনে। একটা সংস্কৃত শ্লোক আছে, বিদ্যা দদাতি বিনয়ং বিনয়ং জাতি পাত্রতাম পাত্রতাম ধনপাপ্নতি ধনাধর্ম তত সুখম। এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছে, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচু থাকে। তাহলে প্রধানমন্ত্রীকে দেখেই বলে না মাথা নিচু করেছে, সেই জন্য আমাদের নেত্রীর কাছে মাথা নিচু করে থাকে। আর সঙ্গে চাণক্যের একটা শ্লোক শুনে রাখুন, আপনার কাজে লাগবে। ফলন্তি নমিন বৃক্ষা নমন্তি গুণিনো জনা, ফলন্তি নমিন বৃক্ষা নমন্তি গুণিনো জনা, শুষ্ক কাষ্ঠঞ্চ মূর্খশ্চ বিদ্যতে নত নম্মতে। ওই শুষ্ক কাঠ হলে তাদের ওই কথাটাই হয়, যার জন্য তারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাধারণ লোককে এইটা বলে। ফুলে ফেপেছিলেন আজকে বর্তমান মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন এলওপির সম্বন্ধে বলছে আপনাদের দলে ছিলেন, যখন টাকা নিতে কথা বলছেন তখন কোন দলে ছিলেন? না না, আপনারা বলছেন, কোন দলে ছিলেন? শ্রমিক বাবু বলেছিলেন। না না, আপনারা তখন কোন দলে ছিলেন? আমি তো ওগুলো দেখিনি। আপনি দেখেননি? আপনার সৌগত বাবু নাম করে বলছে, আপনাদের প্রবীণ অধ্যাপক। না তাহলে দেখুন, আমি বলছি আজকে, হ্যাঁ আমি বলছি আজকে যে ছবিটা দেখা গেল কিছুক্ষণ আগে, আমি দর্শকদের আমি দর্শকদের সামনে রাখলাম যে ছবিটা আজকে দেখা গেল, একেবারে সাধারণ মানুষ, সেটা পুরুষ মহিলা নির্বিশেষে একেবারে ক্ষোভ উগরে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পাওয়ার পর। দীর্ঘদিনের গত 1.5 দশকের যে বঞ্চনা, সেইটা নিয়ে তাদের যাবতীয় ক্ষোভ উগরে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে কর্মসূচি, এবং 26 দিন পর, 4 তারিখে ফল প্রকাশ হয়েছে, আজকে 30 তারিখে 26 দিন পর তিনি যখন প্রথম কোনো কর্মসূচিতে যাচ্ছেন, এইভাবে তাকে জনরোষের সম্মুখীন হতে হলো। জানিয়ে রাজনৈতিক চাপানুতর কিভাবে চলছে এই প্রতিবেদনে রাখবো আপনাদের জন্য। দেখুন, জুতো ছোড়া হচ্ছে, সিপিএম এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লিখেছেন, ডিজে বাজবে শুনেছিলাম, আজ বুঝলাম ডি ফর ডিম, জে ফর জুতো। অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে ভোটের ফলাফল বেরোনোর পরে বাংলায় ডিজে বাজবে। তখন ভেবেছিলাম ডিজে বলতে আমরা যেটা জানি ডিস্ক জকি, কিন্তু আজকে বুঝতে পারলাম ডিজে বলতে ডি মানে ডিম আর জে মানে জুতো। বাংলায় ডিজে বাজছে। পিসি মুখ্যমন্ত্রী বলে এ হচ্ছে এমপি, যেদিনের পিসি মুখ্যমন্ত্রী থাকবে না এর পাড়াটা শনি পূজার কমিটি জেতার ক্ষমতা নেই। এদিকে গোটা ঘটনার পিছনে বিজেপির হাত দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি, কি বাংলার পরিস্থিতি দরজা ভাঙার চেষ্টা করছে, পুলিশের একটা লোক নেই। অত্যাচার কিছু বাদ রেখেছে, তারপরে যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। ঘটনার নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, শাসক হয়ে উঠেছে হত্যাকারী, বিজেপি তোমাদের ধিক্কার,
ঘটনার নিন্দা করেছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও। সমাজ মাধ্যমে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একজন বিরোধী নেতার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ইচ্ছাকৃত অভাব বিজেপির প্রতিহিংসা ও দমন পীড়নের রাজনীতির আসল রূপকেই উন্মোচিত করে। পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের উচিত এ ধরনের হামলা প্রতিরোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। রাজনৈতিক মতপার্থক্য কোনো প্রকার হিংসাকে সমর্থনযোগ্য করে তুলতে পারে না। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রমাণ করেছে যে তারা বিদ্বেষপূর্ণ, নেতিবাচক ও হিংসাত্মক রাজনীতি ছাড়া আর কিছুই করতে পারে না। ঘটনার সময় পুলিশের অনুপস্থিতি বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে উদ্ধার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অনির্বাণ বিশ্বাস ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দীর্ঘদিনের বঞ্চনা, অত্যাচারে জনগণের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ, যেটা জনরোষ আকারে যখন আছড়ে পড়ছে, এবং তারপরেও আপনি যখন একটা রাজনৈতিক বৃত্তের মধ্যে গোটা বিষয়টাকে আবদ্ধ রাখতে চাইছেন, তার মানে কি এটা দাঁড়ায় না অনির্বাণ যে এই মহা পরাজয়ের পরেও, এই বিরাট শিক্ষার পরেও পাবলিক গ্রিভান্সকে তৃণমূল কংগ্রেস অ্যাড্রেস করতে চাইছে না, বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখে পুরো বিষয়টাকে কার্যত অত্যন্ত তুচ্ছ বিষয় করতে চাইছে। এই পুরো পাবলিক গ্রিভান্সকে সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তৃণমূল কংগ্রেস দেখতে চাইছে। দুটো জিনিস। প্রথম কথা, আপনারা বোধহয় এখনো মনে করতে পারছেন না যে সরকারে কারা আছে। সরকারকে প্রশ্ন করার ক্ষমতা বা সাহস যে এই মুহূর্তে আপনাদের হবে না, ওটা আমরা জানি, সেটার জন্য আমরা আপনাদের ক্ষমা করে দিলাম। দ্বিতীয় কথা, এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনরোষ বলে যা দেখানো হচ্ছে, এখানে যে মহিলাদের প্রশ্নগুলি আপনারা শোনালেন, প্রতিটি স্পেসিফিক ইস্যু ভিত্তিক প্রশ্ন, যেগুলো সরাসরি বিজেপির ভাষা আমরা শুনতে পেয়েছি। আমরা আপনাদের সরাসরি চ্যালেঞ্জ করছি, আপনারা প্রমাণ করে দেখান যে এটা সেখানকার সাধারণ মানুষ, সেখানকার লোকাল, একটাও দেখাতে পারবেন? আমি বলছি তারা যদি 15 বছর ধরে তারা যদি বঞ্চিত হন, না আমি বলতাম তোমার কাছে আসবো তো, এই 15 বছর ধরে রাস্তা চেয়ে পায়নি, দিনের পর দিন যেভাবে তাদের আক্রান্ত হতে হয়েছে, এই পরাজয়ের পরেও অনির্বাণ, এই পরাজয়ের পরেও আমরা ছবি দেখিয়েছি দর্শকদের যে নরেন্দ্রপুরে কিভাবে একজন বিজেপি কর্মীকে একের পর এক তৃণমূল কর্মী ফেলে পেটাচ্ছেন, এই ছবিগুলো তো দেখা গিয়েছে। এবং তারপরে প্রশ্ন করলে তারপর সেই প্রশ্ন তোলা নিয়ে তোমাদের প্রশ্ন উঠবে। আপনি প্রশ্নটা কমপ্লিট করে নেন, তারপর আমি তো বললাম প্রশ্ন, তুমি মাঝখানে তাহলে প্রশ্ন করবেন না। মাঝখানে যদি এইটা হচ্ছে সমস্যা, প্রশ্ন করতে গেলে কণ্ঠরোধের চেষ্টাটা কেন? এই 15 বছর ধরে এটাই তো অভিযোগ যে প্রশ্ন করতে দেওয়া হয়নি। যে প্রশ্ন করতে গিয়েছে, প্রতিবাদ করতে গিয়েছে, তার বিরুদ্ধে রাজরোষ নেমে এসেছে। করতে গেলে তাকে ধরে পেটাতে হবে, তাই তো? তার সব থেকে বড়, আমি বলছি এটা এই রাজরোষ কিভাবে নেমে এসেছে, তার সব থেকে বড় এবিপি আনন্দ তার একেবারে তার সাক্ষ্য বহন করে চলেছে দিনের পর দিন। সেই জন্য প্রশ্ন করার জন্য, এই জন্য এখন রাজতন্ত্রকে প্রশ্ন করা সাহস উঠে গেছে। না একদম বিষয়টা নয়, সমানভাবে বলছি, যেখানে গণতান্ত্রিক পরিসরে যেখানে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে, টাইম এন্ড এগেন হাজারবার প্রশ্ন করবে বিপি আনন্দ, সেখানে আপোষের কোনো বিষয় নেই। হ্যাঁ, প্রশ্ন করো না তোমরা, করুন। পুলিশ কোথায় ছিল? আমি বলছি এই প্রশ্ন একবার না হাজারবার তুমি করো। আমি কেন? আপনি করুন, আপনি তো বলছেন প্রশ্ন করবেন আপনারা। পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন যে পুলিশ ছিল না কেন। হাজারবার প্রশ্ন থাকতে পারে। বিগত 15 বছরের শাসন নিয়ে যদি প্রশ্ন কারো তাকে হাজারবার প্রশ্ন করবেন, হাজারবার বিক্ষোভও দেখাতে পারেন, কোনো আপত্তি নেই। যদি শারীরিকভাবে নিগ্রহ করা হয়ে থাকে, তার বিরুদ্ধে প্রশ্ন যদি আপনার করার সাহস না থাকে, আমি তার জন্য আপনাকে দোষী মনে করছি না। আমরা প্রশ্ন করছি যে একজন সাংসদ গেছেন, সাংসদ ছেড়ে দিন, সাধারণ মানুষও যদি গিয়ে থাকেন, তাকে শারীরিকভাবে নিগ্রহ করা যায় কি যায় না, এটা এক। দ্বিতীয়ত, যে মহিলাদের কথা আপনি বললেন, সন্দেশখালীর প্রসঙ্গ টানলেন, আরজিকরের প্রসঙ্গ তারাও তুললেন, আমি আপনাকে প্রশ্ন করছি গঙ্গাধর কয়াল কোথায়? সন্দেশখালীর মহিলাদের কথা বলছেন, ওয়্যার ইজ গঙ্গাধর কয়াল? সন্দেশখালীর তদন্ত সিবিআই এর হাতে 5 দিনের মাথায় দেওয়া হয়েছিল, আরজিকরের তদন্ত 4 দিনের মাথায় দেওয়া হয়েছিল। প্রশ্ন করলে সিবিআই কে করুন, কারো ধক আছে? আপনার সাহস আছে বুকে? না আমি বলছি এই প্রশ্নগুলো, আমি আবার বলছি, এই প্রশ্নগুলো বারবার করা হয়েছিল। এবিপি আনন্দ বারে প্রশ্ন তুলেছিল অনির্বাণ, এবং তারপর একেবারে রাষ্ট্রকে প্রশ্ন করার জন্য কিভাবে রাজরোষে পড়তে হয়েছে দর্শকেরা জানেন। এখানে কোনো লুকোচাপার বিষয় নেই। এবং আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে অস্বস্তিকর প্রশ্নগুলো অনির্বাণকে রীতিমতন সমস্যার মধ্যে ফেলছে, এটা দর্শকেরা বুঝতে পারছেন। বিমল শঙ্কর নন্দ, একটা কথা বলি,
আমি কাউকে ভাঁড় টাঁড় না বলেও এই দুই কেন্দ্রীয় নেতার কথা দেখালে, কেন্দ্রীয় নেতা মানে দুটো অন্য দল, কংগ্রেস এবং সমাজবাদী পার্টির নেতার কাছে আমার প্রশ্ন, 2021 সালের 2রা মের পর যে বিজেপি কর্মীদের উপর ভয়াবহ অত্যাচার নেমে এসেছিল, মহিলাদের ধর্ষণ করা হয়েছিল, মহিলাদের নুড প্যারেড করিয়েছিল ওই তৃণমূল কংগ্রেসের কিছু মানে ক্রিমিনাল, তখন আপনাদের কলমের কি কালি শুকিয়ে গিয়েছিল? ভাঁড়কে এখান থেকে প্রমাণ হয়। এবার একটা অন্য কথা বলি। আচ্ছা, একটি এরোপ্লেনে কৃষ্ণনগরের সাংসদ একটা জায়গায় যাচ্ছিলেন, এরোপ্লেনে যারা যাত্রী উঠে দাঁড়িয়ে চোর করে বলেছিল। আচ্ছা, তাহলে জলের স্থলে অন্তরিক্ষে সর্বত্রই বিজেপির অবাধ বিচরণ, ওখানেও বিজেপি ছিল। এত যদি বিজেপি হয় তাহলে আমি তৃণমূলকে হাত জোড় করে বলবো ঘরে ঢুকে বসে যান, সব মানুষ বিজেপি হয়ে গেছে। আপনাদের ওই যে বলছেন না রাস্তাঘাটে বুঝে নেবেন, লড়াই করবেন, ও কিচ্ছু করতে হবে না, রাস্তাঘাটে ঘুরে বেড়াতে হবে ফ্যাপে করে, জীবনে কিছু করতে পারবেন না, সবাই বিজেপি হয়ে গেছে। আর একটা কথা, আমি প্রতীকের সঙ্গে একটা ব্যাপারে একটু ভিন্ন মত পোষণ করব। উনি বললেন যে উনি ট্রমাটাইজড হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। আমি দয়া করে পরিষ্কার করে বলছি, শুনে রাখুন, উনি মোটেই ট্রমাটাইজড হননি। উনি নাটক করতে গিয়েছিলেন। উনি প্রথমেই বুঝে গেছিলেন যে মানুষের ক্ষোভ কীরকম, ফলে নেমে একটি মোটরসাইকেলের সামনে একজন, পেছনে একজন, 3 জনে চেপে গিয়েছেন। উনি জানতেন মানুষ ওখানে উত্তেজিত হয়ে উঠেছে। উনি চাইছিলেন ওনাকে কোথাও শারীরিকভাবে আঘাত করুক, দিলে ওই নাটকবাজি করাটা সুবিধে হবে। সেটা হয়নি। মানুষ কিঞ্চিত ডিম ফিম ছুঁড়ে তাদের কাজটি শেষ করেছে, ফিরে এসে হসপিটালে শুয়ে পড়েছেন। আরেক নাটক, উনি ভেবেছিলেন ওনার পিসি একটু নাটক করবেন, তিনিও নাটক করতে পারছেন না। গোটা পশ্চিমবঙ্গ না ওই নাটকবাজি থেকে বাস্তবে চলে এসছে। উনি নাটকবাজি করে এসেছেন, এবার নাটকবাজি ওনাকে আর আসতে দেবে না। মানুষ কিন্তু এবারে একটু উন্নয়ন চাইছে, একটু স্বস্তি চাইছে। আর সবচেয়ে বড় কথা, এই দক্ষিণ 24 পরগনায় এবং উত্তর 24 পরগনায়, এই দক্ষিণ 24 পরগনা সংলগ্ন অঞ্চলে মহিলাদের ওপর যে ভয়াবহ নির্যাতন হয়েছে, এই তৃণমূল কংগ্রেসের কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষকে দিয়ে করানো হয়েছে। মানুষ তার প্রতিবাদ করছে। আজকে বলা হলো সন্দেশখালীতে সাজানো ঘটনা, সন্দেশখালীর ওই মা বোনেদের এত বড় অসম্মান করা হচ্ছে। আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেসের সব কর্মীকে বলবো এটা করবেন না। সন্দেশখালী আপনাদের মুখে ঝামা ঘষে দিয়েছে, রাতের অন্ধকারে। আমি বিমলদার কাছে আবারও আসবো অনির্বাণ আসবো, তবে কিছু কথা এই জায়গায় বলতেই হবে। অনির্বাণ, যদি অবশ্যই যেরকম কথা বলছিলে পুলিশের ভূমিকা নিয়ে যদি অভিযোগ থাকে, একটু অনির্বাণ শুনতে হবে। সেই পুলিশের ভূমিকা নিয়ে যদি অভিযোগ থাকে, তোমরা প্রপার জায়গায় অভিযোগ করো, অবশ্যই তার জবাব সরকার দেবে। কিন্তু একটা বিষয় যেটা আজকে ছবি আমরা দেখতে পেয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পুলিশকে ফোন করতে বলেছে, পুলিশ এসে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। কিন্তু অনির্বাণ, একটা বিষয় শুনতে হবে, যখন খগেন মুর্মু আক্রান্ত হয়েছিলেন, রক্তাক্ত হতে হয়েছিল তাকে, তখন পুলিশ কোথায় ছিল সেটাও একটা প্রশ্ন। আরো একটা বিষয় তুমি কিছুক্ষণ আগে তুলে ধরলে, শারীরিক নিগ্রহের কথা। যখন হকের দাবিতে রাস্তায় বসেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, যখন তারা হকের দাবির জানাতে এসেছিলেন, বিকাশ ভবনের সামনে কি ঘটেছিল? তোমাদেরই পুলিশ কিভাবে লাঠিচার্জ করেছিল আশা করি তোমার মনে আছে। তারপর কিভাবে তাদের পেটে লাথি মারা হয়েছিল, বুকে লাথি মারা হয়েছে আশা করি অনির্বাণ তোমার মনে আছে। তখন কোথায়? আজকেরও যে প্রশ্ন অনির্বাণ তোমার কাছে রয়েছে আমার, যে আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, দক্ষিণ 24 পরগনার একেবারে দাপুটে যারা তৃণমূল নেতারা, যারা দাপিয়ে বেরিয়েছেন এত বছর ধরে, কোথায় তারা? আজকে নেই কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। আচ্ছা, এটা বিক্ষোভ না শারীরিক নিগ্রহ, আগে আপনি ঠিক করে বলুন। তুমি কিছুক্ষণ আগে বললে শারীরিক নিগ্রহের কথা। না, আপনার কি মনে হচ্ছে? তোমার প্রশ্নের প্রেক্ষিতে আমি তোমাকে এটা বলেছি, আর তুমি উত্তর দাও। আমি তোমাকে বলেছি, আপনার দেখে কি মনে হচ্ছে? এটা শারীরিক নিগ্রহ নয় তো? তুমি কিছুক্ষণ আগে, আমি কোনো কমেন্ট করিনি, তুমি কিছুক্ষণ আগে শারীরিক সাংবাদিক হিসেবে আমাকে বলুন আপনার দেখে কি মনে হচ্ছে? একেবারে তুমি তুলেছো, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এবং আমরা বারবার বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, জুতো ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, ডিম ছোড়া হয়েছে, লুকো ছাপার কিচ্ছু নেই অনির্বাণ। হ্যাঁ কি না? আমরা তো বলছি, আমরা সেই যা ছবি দেখেছি সেটা স্পষ্ট দেখিয়েছি। আপনি বলুন না, এবারে তুমি শারীরিক নিগ্রহের প্রসঙ্গ তুলেছো, আপনি বলুন না। হ্যাঁ, আপনার শারীরিক নিগ্রহ শুনে না, আপনার দেখে কি মনে হচ্ছে? শারীরিক নিগ্রহ হ্যাঁ তুমি কি শুনতে পেয়েছো? এটা শোনার বিষয় নয়, আপনার দেখে কি মনে হচ্ছে? এই ছবি যেভাবে আমরা দেখিয়েছি, যেভাবে খুব ভালো করেছে, সব সময় সেই ছবি খুব ভালো করেছেন। এবার আপনি বলুন এটা শারীরিক নিগ্রহ, আমার দরকার নেই পছন্দ, এটা শারীরিক নিগ্রহ হ্যাঁ কি না? দেখানো হয়েছে, এখন আরে আপনার মতামতটা বলুন না, বলছি আপনার মতামতটা বলুন না অনির্বাণ। মানে একেবারে বি ভেরি স্পেসিফিক। ডিম ছোড়া হয়েছে, কলার ধরে টানা হয়েছে, চাটি দেওয়া হয়েছে, এই ছবিগুলো তো এই প্রত্যেকটা শব্দ বলা হয়েছে, যা যা ঘটেছে। এর বাইরে কি শুনতে চাইছো তুমি?
আমি তো বলছি চাটি থেকে শুরু করে কলার ধরে টান, ডিম ছোড়া, হ্যাঁ তো কি আছে, মানে এর বাইরেও কি আমি বলছি তুমি যেটা কোট আনকোট শব্দবন্ধ বলে দেবে সেটা আমাকে বলতে হবে, এর বাইরে আর কিভাবে ব্যাখ্যা করা যায়? মানে হচ্ছে শারীরিক নিগ্রহটা বলবার পারমিশন পাওনি, ভালো কথা, খুব ভালো কথা। যে শোনো শোনো শোনো, আমি বলছি এর পরে আর শারীরিক নিগ্রহ হেনস্থা মানে এইটা বললে তবে আসল কথাটা বলা হবে। কিন্তু আমি বলছি এই কথাটা তুমি অনির্বাণ একবারও বলছো না। এই পুলিশ কোথায় ছিল? এই পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিল বলে 1 ঘন্টা পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোতে পারলেন। কিন্তু এই যেটা অনির্বাণ বলতে পারছে না সেইটা হচ্ছে যে এই পুলিশকে মুর্শিদাবাদে, জাফরাবাদে যখন বারবার ফোন করা হয়েছিল, এই হরগোবিন্দ দাস থেকে চন্দন দাসরা, তারা বারবার ফোন করা হয়েছিল, কিন্তু তারপরে একজন পুলিশ কর্মী পর্যন্ত আসেননি, পুলিশ ফোন ধরা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এইটা হচ্ছে পুলিশের রোল। ও আচ্ছা, আমি এই মুহূর্তে আর একটা আপডেট এই মুহূর্তে খবর পাচ্ছি। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যাপোলো হাসপাতালে বলা হলো চোট গুরুতর নয়, ভর্তি করার জন্য কোনো প্রয়োজন নেই। এখান থেকে নিয়ে যাওয়া হলো বেলভিউ হাসপাতালে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানেও ভর্তি নেওয়া হয়নি, একেবারে সেখানে ভর্তি নেওয়ার মতন কোনো প্রয়োজন নেই বলে জানিয়ে দিল বেলভিউ হাসপাতাল। একের পর এক শহরের নামী এবং সেরা হাসপাতাল। প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাপোলো হাসপাতালে, স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে আঘাত এমন গুরুতর নয় যে তাকে ভর্তি করতে হবে। এখান থেকে নিয়ে যাওয়া হলো বেলভিউ হাসপাতালে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানেও ভর্তি নেওয়া হয়নি, একেবারে সেখানে ভর্তি নেওয়ার মতন কোনো প্রয়োজন নেই বলে জানিয়ে দিল বেলভিউ হাসপাতাল। একের পর এক শহরের নামী এবং সেরা হাসপাতাল। প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাপোলো হাসপাতালে, সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে আঘাত এমন গুরুতর নয় যে তাকে ভর্তি করতে হবে। সেখান থেকে ডিসচার্জ করা হলো। সেখান থেকে তারপর সেখানে নিয়ে যাওয়া হলো বেলভিউ হাসপাতালে, অন্যতম নামী হাসপাতাল। সেখানেও কিন্তু ভর্তি নেওয়া হলো না। দ্রুত বিমল শঙ্কর নন্দন। আমি এতক্ষণ যেটা বলছিলাম প্রতীকের কথার উত্তরে, যে এটা প্লেন, এখনো সেটা পছন্দ হলো না, মানে আমরা দেখাচ্ছিলাম, বলছি এটা প্লেন এন্ড সিম্পল নাটকবাজি। সেই নাটকবাজি এবার এরা সবাই ধরে ফেলেছে। অনির্বাণ হয়তো ভুলে যাচ্ছে আমরা ডাক্তার বা পুলিশ কোনোটাই নই, যা আসছে আপডেট, যা ছবি এসেছে, আসবো বিমল দা, আসবো আপনার কাছে, যা ছবি এসেছে, যা দেখা আসছে খবর একদম স্পষ্ট, সেই খবর আমরা তুলে ধরছি। একদম অনির্বাণের হয়তো এটাও পছন্দ নেই। আমি আসবো অনির্বাণ, তার আগে বিমল দা। আচ্ছা বিমল দা শেষ করুন। আমি শেষ করি, 1-2 লাইন লাগবে আমার, 1-2 লাইন লাগবে আমার, 1-2 লাইন লাগবে। আপনাদের মধ্যে বলেই যাচ্ছে, আমাকে বলতে দিন। 4 মে আগে অবধি যা যা ঘটেছে তার জন্য তৃণমূলকে প্রশ্ন করেছেন, 1000 বার করবেন। আর সরকার গঠনের 21 দিনের মাথায় যেটা একবারও ক্ষমা চেয়েছো অনির্বাণ, যে জন্য এই জন রায়, তার জন্য একবারও ক্ষমা চেয়েছে তৃণমূল কংগ্রেস, তোমার দলের নেতৃত্ব? একবারও মুখ্যমন্ত্রী নিজের গদি পর্যন্ত ছাড়তে চান, ভুয়ো খবর দেখানোর জন্য ক্ষমা চেয়েছিল, চাওনি তো? আমাকে আমার কথাটা বলতে দাও। আজকে সরকারের বলে না, সরকারের 21 দিনের মাথায় একটা ঘটনা ঘটেছে, সেখানে পুলিশের থাকার কথা কেউ নেই, পুলিশ মন্ত্রীকে একটা প্রশ্ন করা। মূল বিষয় হচ্ছে কি জানো, যে তোমরা অধ্যত্ত থেকে এখনো পর্যন্ত বেরোতে পারছো না। এখনো পর্যন্ত তোমরা মনে করছো যে শাসন ক্ষমতাতেই তোমরা রয়েছো। মানুষের রায় 93% ভোট দিয়ে মানুষ যে বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে তারা এই রাজ্যের সরকারে দেখতে চাইছেন না, এইটাকে, এই বাস্তব সত্যটাকে স্বীকার করতে পারছো না তোমরা, যে জন্য ঔদ্ধত্যের ওই যে মোড়ক থেকে এখনো পর্যন্ত তোমরা বেরোতে পারছো না। এইটা হচ্ছে বাস্তব। আমি বাকি অতিথির কাছে যাবো। আমি আবার বলি, এই দুটো নামকরা হসপিটাল যখন ফিরিয়ে দিল, বোঝা গেল যে এটা প্লেন অ্যান্ড সিম্পল নাটকবাজি। সেই বেলুনটা একদম ফুটো হয়ে গেছে। এরা ভেবেছিল যখন ক্ষমতায় ছিল, একের পর এক পিজি হসপিটাল ছিল এদের রিহ্যাবিলিটেশনের জায়গা, সেখানে বিশ্রাম নিত, রাতের বেলা ক্যামেরাতে দেখা যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ্প মারছে। এখন এখানে ভেবেছিল ওই হসপিটালে টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে, প্রচুর টাকা তো তুলে রেখেছে, হসপিটাল কর্তৃপক্ষ বুঝে গেছে। একটু বিমলদা আমি থামাচ্ছি, কারণ যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে প্রথমে অ্যাপোলো হাসপাতাল ফিরিয়ে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তারপর সেখান থেকে বেলভিউ হাসপাতাল, বেলভিউ ক্লিনিক, সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হলো, ভর্তি নেওয়া হলো না। কি জানানো হয়েছে হাসপাতাল সূত্রে? রাজস্বী দত্তগুপ্ত, রাজস্বী। দেখো, বেলভিউ হাসপাতাল সূত্রে যেটা জানানো হয়েছে, প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেলভিউতে পৌঁছন, তার সমস্ত শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেহে তেমন কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, কোনো সিরিয়াস ফিজিক্যাল সাইন অফ ইনজুরি এরকম কিছু পাওয়া যায়নি। শুধুমাত্র তার চেস্টে কিছু ব্রুজ মার্ক আছে, এছাড়া
তিনি কথা বলছেন সম্পূর্ণ স্বাভাবিকভাবে এবং তিনি সম্পূর্ণ সচেতন আছেন, অর্থাৎ কনসিয়াস আছেন, এবং এই প্রেক্ষাপটে তাকে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজনীয়তা নেই, এইটাই পরিষ্কারভাবে বেলভিউ এর তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে। এবং তাকে কিছু ওষুধ দেওয়া হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে, যেগুলো তিনি তাকে বলা হয়েছে ফলো করতে, কিন্তু তার শরীরে এমন কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি যা থেকে তাকে ভর্তি করার মতন প্রয়োজনীয়তা হয়। তাকে আইটিইউতে রাখা হয়েছে, তাকে তার চিকিৎসা চলছে। একটু আগেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছিল, এবং তারপরেই বেলভিউ হাসপাতালের তরফে যেটা আমরা জানতে পারছি যে প্রাথমিক পর্যবেক্ষণে হাসপাতাল কর্তৃপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেহে তেমন কোনো গুরুতর আঘাতের চিহ্ন পায়নি, এবং তিনি সম্পূর্ণ সচেতন আছেন, স্বাভাবিক কথাবার্তা বলছেন, এবং এই প্রেক্ষাপটে তাকে এখন হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। বেশ, রাজশ্রী, তোমাকে আপাতত ধন্যবাদ। অনির্বাণ, কেন শারীরিক হেনস্থা বলা হচ্ছে না এইটা নিয়ে বারবার শোরগোল তুলছিল, কিন্তু আমি বলছি অনিলদা, দুটো শহরের নামই বেসরকারি হাসপাতাল, একটা হচ্ছে অ্যাপোলো হাসপাতাল আর একটা হচ্ছে বেলভিউ ক্লিনিক। দু জায়গাতেই বলে দেওয়া হলো কোনো সিরিয়াস ভিজিবল ইনজুরি নেই, ভর্তি করার কোনো প্রয়োজন নেই, কিছু সম্ভবত ওষুধ লিখে বা ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, যেটা ঘটেছে, যেটা আমরা আবার বলছি, যা ঘটেছে একেবারে টোটো তাই দেখানো হয়েছে। ডিম ছোড়া হয়েছে, কলার ধরে টানা হয়েছে, জুতো ছোড়া হয়েছে, এগুলো দেখানো হয়েছে। কিন্তু আমি বলছি দুটো সরকারি হাসপাতাল, মার্জনা করবেন, বেসরকারি দুটো নামী হাসপাতাল, তারা ভর্তি করার প্রয়োজনই বোধ করলো না। আপনার দীর্ঘ অভিজ্ঞতা প্রশাসনে কাজ করার, কি মনে হচ্ছে? দেখুন, এর আগেও আমরা দেখেছি উডবার্নে বাড়ি থেকে বেরোচ্ছে, সিবিআই অফিসে যাবে বলে উডবার্নে সিট ভর্তি হয়ে গেল। আপনারা দেখেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী উডবার্নে দীর্ঘদিন ভর্তি, নাকে নল, এখানে নল, সেখানে নল, মানে এমন অবস্থা হচ্ছে। তার সিবিআই লাস্টে মহামান্য আদালতের নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্স করে ভুবনেশ্বরে নিয়ে গেলেন। ভুবনেশ্বরে নেবেও দেখেছেন আমি হুইল চেয়ারে যাচ্ছে, আপনারা দেখেছেন এরকম করে, মানে আমি বাঁদিকে এত ব্যথা বুকে আমি কথা বলতে পারছি না। ওখানে চিকিৎসা করে মানে একদম বাড়িয়ে দিল, বাড়ি চলে যান, যা আছে ওগুলো সিনাইল ডিজিজ, কিছু না। ডাক্তারবাবুদের বাড়ির যারা গৃহিণী বা বাড়ির ছেলেমেয়েরা যদি বলে তোমরা কি চিকিৎসা করো, যে তোমরা এখানে বললে বের করলে মরে যাবে, সে লোকটা ওখান থেকে ফেরত পাঠিয়ে দিল। আপনার আরেকজনকে ভর্তি করার ব্যাপারে এমনভাবে যে দিনের পর দিন বলছে নাকি পাইলসে পুঁজ জমে গেছে। পাইলসে আপনার ছোট্টখানা পুঁজ একটা আঙুলের ডগায় বসলে আমরা বুঝতে পারি না, পাইলসের মতো সেন্সিটিভ জায়গায় থাকে। 600 কিলোমিটার আপ ডাউন কেউ করতে পারে না শুয়ে? সে ভর্তি হয়ে আছে, সে এমন অবস্থা লাস্টে 7 জন মাননীয় চিকিৎসকদের একটা কমিটি করে বলালো, 4 জন বললো না এখানে ভর্তি করার কারণে, 3 জন বলতে বলছে না ভর্তি করে দিন, ভর্তি। তারপর দিব্যি চলে গেল। এই যে নাটকগুলো, এটা নতুন কিছু না। আপনারা দেখেছেন 21-এ পায়ে চোট লাগলো, একবার বলে মেরে চলে গেছে বিজেপির লোকেরা 4-5, তারপরে না এটা তো কেউ দেখেনি টিভিতে। একদম, আমি এই জায়গা থেকে একটু রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, মানে আমাদের ঠিক এইরকম কোনো স্মৃতি নেই যে তৃণমূল জামানায় বিরোধীরা আক্রান্ত হওয়ার পর, হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদেরকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, যে কোনো ইনজুরি নেওয়া হয়েছে কিনা, কোনো ইনজুরি নেই বলে। না, এগুলো তো দেখুন, যখন বিজেপির প্রচুর কর্মী যারা ইনজোর্ড হয়েছিল সিরিয়াসলি, হসপিটাল তো মানে তাদেরকে রেখে দিয়েছে। এখানে তো দেখুন কেন ব্যাপারটা হলে একটু বুঝতে হবে, যে আজকের যে পরিকল্পনা ছিল যে আমরা চলে যাব এমন একটা জায়গা যেটা একসময় দুর্গ, সেখানে গিয়ে তৃণমূল নেতা গেছেন, একটা পাবলিসিটি পাওয়া যাবে, সবকটা মিডিয়া যাবে যে কত সাহস, কি বীর আমাদের এই পুরুষ, এই প্রচারটা হবে। তো ভেবেছিল সব কিছুই ঠিক মতন করে হবে, এবং এটাও ভেবে নিয়েছিল হয়তো 2-4 জন লোক কিছু দুষ্টুমি করবে, এবং সেটাকে দেখো বিজেপি কীভাবে অর্গানাইজ এর মধ্যে রেজিস্ট্যান্সের মধ্যে এসেছে। সেটাও সেভাবে হয়নি। জনতা যা করেছে আমি এগুলো একদম পছন্দ করি না, কিন্তু ঘটে গেছে। এগুলো আমাদের সমাজে এগুলো ঘটেই থাকে, মানে সব সমাজেই ঘটে। একটা পুঞ্জীবিত রাগের তো ক্ষোভ, তুষের আগুন তো একদিন থেমে থেকে দিকি করে চলে, পরে দাউ করে চলে। আজকে সেটা আমরা দেখেছি, যাই হোক। কিন্তু তারপরে এই দেখলে এটা ঠিক মানে সেভাবে প্রচার এলো না, মানুষ তো দেখলে ফ্লপ খেয়ে গেল। এবারে হসপিটালে যদি যাওয়া যায়,
দেখো নেতাকে মেরেছে, হসপিটালে নিয়ে গেছে, ভেবেছিল বড় বড় হসপিটাল যে ভর্তি করে দেবে, তাহলে একটা সিম্প্যাথির ওয়েব সৃষ্টি হতো, আমাদের নেতাকে মেরেছে। এই একটা যখন সেটাও দেখা গেল, একটা বড় হসপিটাল রিফিউজ করলো, তখন তাকে ভাবলো যে হ্যাঁ যদি আরেকটা হসপিটালে যাওয়া যায়, যদি 5-6 দিন রেখে দেওয়া যায়, কিছুটা তো সুরক্ষা থাকবে। প্লাস হ্যাঁ, আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি আবার বলছি, যে ছবিটা আজকে দিনভর দেখা গেছে, আমরা বারে বারে সেই ছবিটা দর্শকদের সামনে তুলে ধরছি। কলার টানা থেকে শুরু করে, চাটি থেকে শুরু করে, একেবারে ডিম ছোড়া যাবতীয় কিছু হয়েছে। কিন্তু তারপরেও হ্যাভিং সেড দ্যাট, দুটো বেসরকারি শহরের নামে হাসপাতাল প্রতিষ্ঠা, তারা কিন্তু ভর্তি নেওয়ার মতন কোনো গুরুতর চোট বা আঘাত তারা দেখেনি, যে কারণে তারা ভর্তি নিল না। দেখুন, আপনি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যেখানেই যাবেন, অনেক মুমূর্ষু রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করা হয়। বাড়িতে ভালো মানে ওই ধরনের চিকিৎসা সরঞ্জাম এনে বাড়িতে চিকিৎসা করা হয়। আজকে সারাদিনের যে ঘটনা ঘটেছে, আমি আবারও বলছি, অনির্বাণ যেটা বারবার বলছিলেন, শারীরিক হেনস্থা, শারীরিক নিগ্রহ, এর ব্যাখ্যার বা সংজ্ঞার মধ্যে যা যা বলে সেগুলো সবই হয়েছে এবং সেগুলো সত্যি কথা বলতে কোনো কাম্য নয়। কিন্তু আমরা আজকে এইখানে আলোচনাটা করছি যে এইটা কেন হবে, যে এমপি রেকর্ড মার্জিনে জিতেছে তার বিরুদ্ধে এটা কেন হবে, যে এমপি এখানে সেবাশ্রয় চালু করেছিলেন তার বিরুদ্ধে মানুষ এই ধরনের জনরোষ কেন দেখাবে। আমার কথা হচ্ছে যে আজকে এই সারাদিনের ঘটনার পরে ওনার দ্রুত বাড়িতে গিয়ে বিশ্রাম নেওয়ার দরকার। তারপরেও কিন্তু উনি রাস্তায় রাস্তায় এই যে ঘুরে যাচ্ছেন, তাতে ওনার ট্রমা বা শারীরিক যে মানসিক অবস্থা সেটা আরও খারাপ হবে। ফলে নিজেই নিজের খারাপটা উনি আবারও চাইছেন। এই একটা কথা শুধু একটু বলা দরকার, যে জনরোষটা কেন হচ্ছে। একটু আগে আবারও অনির্বাণ এখানে বললেন, ক্যাটেগরিক্যালি তৃণমূল কংগ্রেস এখনও বিশ্বাস করছে না যে তারা এই নির্বাচনে হেরে গেছে। ফলে এই যে নির্বাচনের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটটা যতদিন ওনারা অস্বীকার করবেন, এই পাবলিক গ্রিভান্স ততদিন থাকবে। একদম দেখুন, একটা বিষয় একদম সামনে রাখতে চাইবো, যে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা, কোনো কর্মী আক্রান্ত হোক বা অসুস্থ হয়ে পড়ুক, সেটা একদমই কাম্য নয়। তবে আজকের যে জনরোষ আছড়ে পড়েছে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে, যখন তিনি সোনারপুরে নিহত তৃণমূল কর্মী বাড়িতে যান, সেই যাওয়ার পথে ঠিক কি হয়েছিল আরো একবার দেখাবো আপনাকে, দেখুন। মুহুর্মুহু চোর স্লোগান, কখনো উড়ে এলো ডিম, জুতো। বিধানসভা ভোটের ফল প্রকাশের ২৬ দিনের মাথায় সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে এসে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজনকে মারা গেছে অসুস্থ হয়ে, আর এখানে সিম্পাথি দেখাতে এসেছে। চৌঠা মে ভোটের ফল প্রকাশ হয়েছে। পরিবারের অভিযোগ, ৫ই মে সোনারপুরের কামরাবাদের বাসিন্দা তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারকে মারধর করা হয়। ২২শে মে তাকে ভর্তি করা হয় কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে। পরদিন মৃত্যু হয় তৃণমূল কর্মীর। ৫ তারিখে সন্ধ্যাবেলা ও বেরোয় বাড়ি থেকে, ওকে পুরো রক্তাক্ত অবস্থা বাড়িতে দিয়ে গেছিল। এটা দায়িত্ব পুলিশের খুঁজে বার করা। এই ঘটনায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ তোলে তৃণমূল। শনিবার তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথেই বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর কোনো রকমে নিহতের বাড়িতে পৌঁছন তিনি। আমাদের যতটুকু সীমিত সামর্থ্য ছিল আমরা দলের তরফ থেকে সাহায্য করেছি এবং সঞ্জুর মা বাবাকে আমি কথা দিয়েছি, তো হাজার হাজার সঞ্জু তার বাবা মার পাশে তার ছেলের মতো আগামী দিন দাঁড়াবে, যাতে তাদের কোনো কষ্ট না হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নিহত তৃণমূল কর্মীর বাড়ির ভিতরে, তখনও বাইরে চলছিল বিক্ষোভ। উজ্জ্বল মুখোপাধ্যায়, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। বিমল শঙ্কর নন্দ। কথা বলি, আমি এর আগে যে কথাটা বলেছিলাম, আসলে এই যে নাটকবাজিটা এদের রক্তে, 2021 সালে নির্বাচনের সময় গাড়ির সামান্য একটা দরজা লেগেছে কি লাগেনি, ওটা নিয়ে পায়ে প্লাস্টার হলো। শুধু প্লাস্টার নয়, শাড়ি তুলে সেই প্লাস্টারটা গোটাটা সময় উনি দেখিয়ে গেলেন। তারপরে যেই তৃণমূল নির্বাচনে জিতে গেল, এখন বোঝা যাচ্ছে চুরি করে জিতেছিল, সেই প্লাস্টারটা কেটে উনি আবার হাঁটতে শুরু করলেন। এই নাটকবাজি দেখে ইনি হয়তো তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। আজকাল তো মানুষ আর অনুপ্রাণিত হয় না। যেদিন হেরে গেলেন সেই দিন দুপুরবেলা 1টার পর থেকে সব অনুপ্রেরণা উধাও হয়ে গেছিল গোটা পশ্চিমবাংলা থেকে। আগে এই যে অনুপ্রেরণায় সব হতো, চিড়িয়াখানায় পশুরও জন্ম হতো অনুপ্রেরণায়, একটা বাথরুমও তৈরি হতো অনুপ্রেরণায়, সে অনুপ্রেরণা কোথায় যেন উধাও হয়ে গেল। এখন তার মধ্যে অনুপ্রেরণা হয়তো
ছিল, তিনি ভেবেছিলেন একবার নাটকবাজি করে যদি 2021-এ জিততে পারি, এবার তো হেরে গেছি, এবার যদি আবার তাঁর অনুপ্রেরণায় আমি মানুষের কিছু পেতে পারি, সিম্প্যাথি পেতে পারি। কিন্তু ওনাকে আবার খুব ভালোভাবে জানিয়ে দিচ্ছি, এটা 2026, এটা মানুষ কিন্তু সচেতনভাবে বুঝে গেছে যে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা নাটক, কোনটা বাস্তব। নাটকবাজি করে কোনো লাভ হবে না। প্রদীপবাবুর কথার উত্তরে বলি, এই ফলাফলটা আমাদের বিশ্বাসের উপর নির্ভর করছে না। আমরা একটা খুব সহজ কথা বলেছি, গণনার দিন গণনা কেন্দ্রগুলির যে সিসিটিভি ফুটেজ সেগুলি নির্বাচন কমিশন প্রকাশ করে দিই। সিসিটিভিটা করেছিল কি কারণে? রেকর্ড করার জন্য, এভিডেন্সের জন্য। প্রদীপদা শেষ করে প্রদীপদা তৃণমূল কংগ্রেস পাহারা দিয়েছে তো 29 তারিখ থেকে 4 তারিখ। প্রদীপদা শেষ করে সামনে এসেছিল, ভুলে যাচ্ছিলে হয়তো, যেটা একদম টেপ লাগানো ছিল ফলতাতেই। হ্যাঁ, টেপ লাগানোটা কিভাবে দেখেছিলে? ক্যামেরার জন্য। তাহলে গণনা কেন্দ্রে কি হয়েছে সেই ক্যামেরাটার ফুটেজ কেন দেখাবে না? এখানে কি সেটা তো অন্য কথা, সেটা যাবোই আমরা, তো আমরা যাবোই। তাহলে সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে এত ভয় কিসের? গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে এত ভয় কিসের? এই ভয়টার তো কোনো কারণ নেই। যদি এতই নির্দ্বিধায় আপনারা জিতে থাকেন, আপনারা ফুটেজ প্রকাশ করে দিতে পারতেন নির্বাচন কমিশন। এটা এক। দ্বিতীয় কথা, তারপরেও হচ্ছে এখন 21 দিন হয়ে গেছে। এই পাশাপাশি এই 2011 থেকে 2011-র পর থেকে 24 পর্যন্ত প্রায় প্রত্যেকটা নির্বাচন নিয়ে বিজেপির প্রশ্ন ছিল। আমি বলছি কটা নির্বাচনের ক্ষেত্রে ফুটেজ সামনে এসেছে মানুষের? আর আমি বলছি একেবারে এই দাবি নিয়ে তো একেবারে কোর্টে যাওয়া উচিত, 100 বার কোর্টে যাওয়া উচিত। সেই কোর্টে যাওয়ার প্রক্রিয়া আমরা করব। তার মানে এটা নয় যে যখন নির্বাচন কমিশন পেরিয়ে গেল মাঝে, যখন নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হবে তার উত্তর দেওয়ার দায়িত্ব সংবাদ মাধ্যম নিয়ে নেবে, তাই না? সেটা করলে একটু খারাপ দেখে। আমি বলছি উত্তর দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তোমাদের উচিত নির্বাচন কমিশনকে বাধ্য করা হয় কোর্টে গিয়ে কোর্টের রায়কে সামনে এনে তাদেরকে এই ফুটেজটা সামনে আনা। আমরা যা করার করব, কিন্তু সংবাদ মাধ্যম স্বাধীন পেরিয়ে গেছে মাঝে। হ্যাঁ ঠিক, যদি স্বাধীন হয়ে থাকে, ধর মাঝে সরকার গঠনের 21 দিনও পেরিয়ে গেছে, 21 দিন পরে এখানে পুলিশ কেন নেই এই একটা প্রশ্ন তোমরা করতে পারছো না। যদি ওটা ছেড়ে দাও, আমরা রাজনৈতিক দলের তরফ থেকে আমরা সমালোচনা করব। নির্বাচন কমিশনের পক্ষপাত নিয়ে আমাদের হাজারটা কথা আছে। একইভাবে গণনা কেন্দ্রের দিন যা যা ঘটেছে, যেভাবে গাজোয়ারি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারধর করে যেভাবে গণনার কার্যত ফলাফল উল্টে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমাদের নির্দিষ্ট অভিযোগ আছে। তার জন্যই আমরা বলছি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দিন। আমি বলছি নির্বাচন কমিশনের তো এখানে কোনো স্পোকসপারসন নেই। বিমলদার কাছে যদি কোনো তথ্য কমিশনের হয়ে আমি কোনো কথা বলবো না, তারা তাদের উত্তর দেবেন। আমি শুধু সবিনয়ে তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি এসেছেন, তিনিও একজন আইনজীবী, তাকে বলবো আপনি আগামীকাল গিয়ে ইলেকশন পিটিশনটা করুন, কারণ ইলেকশন পিটিশন করার অধিকার সব রাজনৈতিক দলের রয়েছে। আমি আপনাদের বলবো পিটিশনটা করুন, পিটিশনটা করুন। আপনি বললেন চুরি করে জিতেছিল, আপনারা কত ইলেকশন পিটিশন করেছেন? আমার কথা আমরা করিনি বলে আপনারা করবেন না, এর তো কোনো কথা নয়। দাঁড়ান, আমি বলছি 2021 সালে আপনারা কিভাবে জিতেছিলেন, 2026-এর ফল দিয়ে আমি প্রমাণ করতে পারি। জানি আজকে আমাদের আলোচনা একদম দুপুর থেকে সোনারপুরে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে জনরোষ আছড়ে পড়েছে, সেই তা নিয়ে যখন তোলপাড় পরিস্থিতি, তার ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরানো নিয়ে, একেবারে সিআইডির আধিকারিকরা নোটিশ ধরানো নিয়ে যে টান টান উত্তেজনা তৈরি হয়েছিল, এবার দেখাবো, দেখুন। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর শনিবার প্রথম আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেদিন তাঁর দুয়ারে কড়া নাড়ল সিআইডি। প্রায় 2 ঘন্টা ধরে চলল টান টান নাটক। শেষ অবধি বিধানসভার সই বিতর্কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নোটিশ ধরালো সিআইডি। अगर बीजेपी को लगता है कि पहले ईडी सीबीआई थे, अब बंगाल पुलिस और कोलकाता पुलिस आ गया, साथ में केएमसी आ गया, उनको लगता है कि भाई 5-6 एजेंसीज को लगाऊंगा और इसको कैसे भी भाई गुमराह करके सर झुकवाऊंगा, मैं वैसा आदमी नहीं हूँ। आपको 10 बार सोचना पड़ेगा, आपको 7 बार जन्म लेना पड़ेगा मुझे झुकाने के लिए। अरे क्षमता থাকলে গ্রেফতার করে নিয়ে যাক। আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে। বিমলদা, এই পুরোটার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার কথা, আজকেই নাটকবাজির কারণটা কি জানো? সোমবারও যাবে না, সোমবার যাবে না, কারণ গেলেই তো ধরা পড়ে যাবে নিজেদের দলের এমএলএদের সই এরা জাল করে দিয়েছে। তো সেটা সিআইডি তদন্তে তো প্রমাণ হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। ফলে আজকে এই যে গোটা নাটকবাজি, তার কারণ একটাই, বাড়িতে গিয়ে ঘুমের নাটক হবে, আবার অন্য কোনো হসপিটালে গিয়ে নাটক করবে, একটাই লক্ষ্য সিআইডির তদন্তের সামনে হাজির হবে না। কিন্তু নাটকের কোনো প্রশ্নই নেই যে হামলা আমরা সারাদিন দেখলাম সংগঠিত, আপনারা জনরোষ বলছিলেন, একটু আগে আমাদের কাছে তথ্য প্রমাণ এসছে যে মহিলাদের ছবি আপনারা দেখাচ্ছিলেন, তাদের মধ্যে একাধিক মহিলা বিজেপি পার্টি অফিসে লকেট চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে।
তুলছেন। প্রতিটি মহিলা তারা বিজেপি কর্মী, একাধিক কর্মী তারা বিজেপির কর্মী, তারাই এই আজকের হামলার পেছনে যে আপনারা জাস্টিফিকেশন সাজাচ্ছেন জনরস মহিলারা করছে, পুরোটা বিজেপি সংগঠিত, বিজেপির নেতা নেত্রীদের সঙ্গে তাদের ছবি রয়েছে। বেশ, আমি বলছি নিঃসন্দেহে যদি সেই প্রমাণ থাকে একেবারে সেই প্রমাণ নিয়ে থানায় অভিযোগ জানানো উচিত এবং তারপর পুলিশ তদন্ত করবে। এবার তদন্তের যে পার্টে আমি আসছি সেটা হচ্ছে সিআইডির তদন্ত, যার জন্য আগামী সোমবার 1 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। এই অনুষ্ঠান শেষ করতে করতে এই প্রশ্নটা রাখবো যে 1 জুন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির তদন্তের সম্মুখীন হবেন তো, সেই তলবে সাড়া দেবেন তো? নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। এই প্রশ্ন রেখে অনুষ্ঠান শেষ করব। অন্যান্য সব খবরের জন্য নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.